এই যে আপনাদের স্ক্র্যাচ প্যাড যেটা অর্গানাইজ করা আছে, এটার লিঙ্কটা আজকের স্ক্র্যাচ প্যাডে দেওয়া আছে শুরুতে। ওকে, এই যে এখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিতে পারি। ওকে, তো আজকে আমরা যেটা করব, আমরা আজকে এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আমরা উই হ্যাভ অলরেডি ইউজড ট্রাই ক্যাচ, রাইট? এবং আমরা জানি যে আমাদের ফাইল হ্যান্ডলিং করতে হলে আমাদের একটা ট্রাই ব্লকের মধ্যে রেখে কাজটা করতে হয়, ইজন্ট ইট? Yes, sir. এবং তার একটা ক্যাচ থাকে, কিন্তু এগুলো প্রবাবলি ডিসকাস করা হয় নাই ইন ডেপথ, যে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটা অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস। তো আমরা যদি একটু দেখি, খেয়াল করেন এই কোডটাকে যদি আমরা চিন্তা করি, হোয়াট উই আর ট্রাইং টু ডু হিয়ার, বলেন তো একটু। এই মেইন মেথডে আমরা কি করার চেষ্টা করছি? হোয়াট উই আর ট্রাইং টু ডু? জি, ট্রাই করেন। হোয়াট উই আর ট্রাইং টু ডু হিয়ার, এই যে মেইন মেথড, এখানে আমরা কি করতে চাচ্ছি? স্যার ওই যে ক্যালকুলেশনটা করতে চাচ্ছি। কি ক্যালকুলেশন? আমরা এখানে একটা ডিভিশন করছি। Yes, sir. and we are showing the output. ওকে, তো এখন খেয়াল করেন এই যে লাইনটা, স্টেটমেন্ট, এখানে কি কোনো সিনট্যাক্স এরর আছে? ইজ देयर এনি সিনট্যাক্স? স্যার ফ্লোটটা জি, ফ্লোটটা কি এখানে লেখা থাকবে নাকি সি এর আগেও লেখা থাকবে? না, সি ফ্লোটই ডিক্লেয়ার করেছি আমরা, আর আমাদের এবি ও হচ্ছে হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ইন্টিজার। এখন আপনি যদি দুইটা অপারেন্ডই ইন্টিজার হয় তাহলে ফ্র্যাকশনটা বাদ পড়ে যাবে। সো 10 ডিভাইডেড বাই 3, এও ইন্টিজার বিও ইন্টিজার, তাহলে কি হবে? সি হবে 3.0, কিন্তু আসলে তো হ্যাঁ। সি 3 সামথিং। তো কাজে আমাদের একটা অপারেন্টকে যদি আমরা ফ্লোট হিসেবে ট্রিট, তাহলে আমার রেজাল্টটা ফ্লোটে আসবে, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক হবে। সো আপনি দুইটাকেও করতে পারেন, বাট মিনিমাম একটাকে করতে হবে। কিন্তু কোনোটাই যদি না হয়, দুইটাই যদি ইন্টিজার হয়, তাহলে কিন্তু আমার ডিভিশনের ক্ষেত্রে ফ্র্যাকশন বাদ পড়ে যাবে, ইভেন দো রেজাল্ট একটা ফ্লোট, বাট তখন ওই 0.0 দিয়ে সে দেখাবে। তো এটাকে আমরা জাস্ট যাতে রেজাল্টটা কারেক্ট আসে, এই জন্য আমরা এটাকে এই অপারেশনের জন্য ফ্লোট হিসাবে ট্রিট করছি। সো টেম্পোরারিলি আমরা এটাকে ফ্লোটে কাস্ট করে ডিভিশনটা করছি। আপনি বি কেও করতে পারতেন এর সাথে, বাট একটা করলেই চলে, দুইটা করলেও হবে, দুইটা করলে তো হবেই, বাট যে কোনো একটা করলেও হবে। সো এই লাইনটাতে কোনো সিনট্যাক্স এরর কিন্তু নাই। নাও ইফ আই আস্ক ইউ যে আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি 10 টাইমস, এই আউটপুটটা আমি 10 টাইমস দেখতে পারবো কিনা? মানে প্রত্যেকবারই এটা কাজ করবে কিনা? আচ্ছা, এ বি এর ভ্যালুটা কোত্থেকে পাচ্ছি আমরা? From where we are getting the value of a and b? স্যার ওই যে s.next লাইন থেকে পাচ্ছি। স্ক্যানার দিয়ে, কিবোর্ড থেকে। ও স্ক্যানার দিয়ে, হ্যাঁ। তাহলে ইউজারের কাছ থেকে আমরা ইনপুটটা নিচ্ছি, system.in মানে কিবোর্ড। তাহলে আমরা কিবোর্ড থেকে দুইটা ইন্টিজার নিয়ে ডিভিশনটা করছি, and it will work most of the times, probably all the time। কিন্তু যেহেতু এটা ইউজার ইনপুট, আমাদের তো আর কন্ট্রোল নাই, যদি সে 0 দিয়ে দেয় তখন কিন্তু এটা ডিভিশন বাই 0 হবে, and the division by 0 is undefined। একটা আনডিফাইন্ডকে আপনি কিভাবে একটা ফ্লোটে রাখবেন? তখন your program will fail to proceed
যখন প্রোগ্রাম উইল ফেল টু প্রসিড টু দ্য নেক্সট স্টেটমেন্ট, তখন আমরা এটাকে বলছি যে ইটস অ্যান এক্সেপশন। And if the exception is not handled, your program will crash. বুঝতে পারলাম? Exception is not a syntax error. Syntax error হলো তো আপনি বিল্ড করতে পারবেন না। Exception is also not logical error. It's a typically, normally it will work, but because of some specific circumstances at runtime, there is a possibility of failure. But it's not a syntax error, it's not a logical error. So that's an exception. তাহলে কি আমরা বুঝতে পারলাম? Yes, sir. Yes, sir. এখন আমরা এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে চাই কিভাবে? এখানে কি হ্যান্ডেল করা হয়েছে না হয়নি? স্যার হয় নাই। হয় নাই। তাহলে কি হবে? এটাকে রান করলে ধরেন বি যদি 0 দেই, এক্সেপশন তো হ্যান্ডেল করা হয় নাই, তাহলে এখন কি ঘটবে? স্যার if else ইউজ করে করা যায়? না না না, আমার যে কোডটা আছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কোডটাকে যদি এক্সিকিউট করি আর বির ভ্যালুটা যদি আমরা 0 দেই কিবোর্ড থেকে, তাহলে কি ঘটবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। স্যার তাহলে তো প্রোগ্রাম ক্র্যাশ করবে। আচ্ছা, প্রোগ্রাম ক্র্যাশ করবে, সেটা হচ্ছে আপনি এন্ড রেজাল্ট। হ্যাঁ, যে প্রোগ্রাম ক্র্যাশ করবে সেটা হচ্ছে আমার পরিণতি, শেষ পরিণতি। কিন্তু যেটা ঘটবে যে সিস্টেম JVM, Java Virtual Machine will throw an exception, okay, for handling, to be handled. হ্যান্ডেল যাতে হয় সেই জন্য সে একটা এক্সেপশন থ্রো করবে। যদি এটাকে হ্যান্ডেল করা হতো, কোনো একটা ক্যাচ ব্লক ওই এক্সেপশনটাকে ধরে ফেলতো। আপনারা ফ্রিজবি খেলেছেন কখনো? ফ্রিজবি ফ্রিজবি চেনেন? ইয়েস স্যার, চিনি। খেলেন নাই কখনো? না স্যার। ফ্রিজবি স্পেলিং ঠিক হয়েছে কিনা কে জানে। এই যে এটা খেলেন নাই কখনো ছোটবেলায়? নো স্যার। কি বলে আপনারা? মানে এটা তো আসলে জেনজিদের জিনিস না মনে হয় তাহলে, নাকি মিলেনিয়ালে এসে শেষ হয়ে গিয়েছে? আচ্ছা, তো ঠিক আছে। টেনিস বল তো খেলেছেন, মানে ক্রিকেট বল? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো আপনারা যদি ফ্রেন্ডরা যদি মাঠের মধ্যে দাঁড়িয়ে ক্যাচ প্র্যাকটিস করেন, তখন কি হবে? আপনি একটা বল যখন থ্রো করবেন তখন কি হবে? থ্রো করব, আরেকজন ক্যাচ করবে। তাহলে যে ক্যাচ করলো সে ওই বলটা নিয়ে কিছু একটা করবে। সো দ্যাট ইজ দ্য ক্যাচ ব্লক, হ্যান্ডলিং ব্লক। তাহলে আপনি যে বললেন যে একটা এক্সেপশন থ্রো করবেন, তাহলে এক্সেপশন ইজ নট জাস্ট অ্যান আইডিয়া, ইটস এ থিং, বিকজ ফিজিক্যালি ইউ আর থ্রোয়িং দ্য বল। তাহলে এক্সেপশন এক্সিস্ট। বুঝতে পেরেছেন? INT, int, does it exist or it's an idea? আইডিয়া স্যার। আইডিয়া। কারণ INT হচ্ছে একটা ডেসক্রিপশন, একটা প্রোটোকল অফ এ ডাটা টাইপ, বাট INT নিজে এক্সিস্ট করে না। ওকে, ক্লাস, স্টুডেন্ট is a description of a type, but student itself does not exist. Object exist করে, আসিফ, শফিক, S1 S2 they exist. তো টাইপ কিন্তু এক্সিস্ট করে না। কিন্তু আপনি যখন বলছেন যে একটা এক্সেপশন থ্রো করা হয়, ইট এক্সিস্ট, তার মানে এক্সেপশন হ্যাজ ইটস ওন এক্সিস্টেন্স, ওন মেমোরি। তো তার মানে এক্সেপশন হচ্ছে একটা ভেরিয়েবল অফ সাম ডাটা টাইপ যার নিজস্ব মেমোরি থাকবে, হুইচ এক্সিস্ট। নাও ইন মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এক্সেপশন ক্যান বি এনি ডেটা টাইপ। ফর এক্সাম্পল, in C++, even an integer can be thrown as an exception.
But in Java, exception is a instance of exception class. Okay? Question. নো স্যার। তাহলে আমি যে এখানে বলেন তো কোন লাইন, এখন যে লাইনটাতে the line the statement যেখানে এক্সেপশন হতে পারে we call it critical statement. তার মানে এখানে ডিভিশন বাই জিরো যেহেতু হতে পারে তাহলে এটা একটা ক্রিটিক্যাল স্টেটমেন্ট। তাহলে আমার এখানে ক্রিটিক্যাল স্টেটমেন্ট কত নাম্বার লাইন বলে আপনার মনে হয়? Let's say in 111 what you are trying to do. What we are trying to do in this statement. স্যার ফাইলটাকে এফওএস এর ভিতর রাখতেছি আমরা। ভিতরে রাখতেছি মানে কি? ফাইলটাকে আপনি ভিতরে রাখতেছেন না, আপনি একটা ফাইল আউটপুট স্ট্রিমের ইনস্ট্যান্স তৈরি করতেছেন রেফার্ড বাই এফওএস, এবং সেই ইনস্ট্যান্সটা তৈরি করার সময় ইউ আর কানেক্টিং দ্যাট স্ট্রিম ইনস্ট্যান্স উইথ দ্য ফাইল, ইউ আর ওপেনিং দ্য ফাইল ফর অ্যাপেন্ডিং। এখন এইটা করতে গিয়ে তো এটা ফেল করতে পারে। এখন ফাইলটা যদি রিড অনলি হয় তাহলে কি আপনি ফাইলটা ওপেন করতে পারবেন রাইট করার জন্য বা ওপেন করার জন্য? তাহলে তো এটা ফেল করবে। অথবা আপনি যখন কিছু রাইট করছেন তখন যদি আপনার ডিস্কে স্পেস না থাকে তখন রাইট ফেল করবে। তাহলে দিজ আর দ্য পোটেনশিয়াল ক্রিটিক্যাল স্টেটমেন্টস যেখানে আপনার এক্সেপশন হতে পারে। ওকে, নাও লেটস অ্যাজিউম যে ফাইলটা, এই যে এখানে যে ফাইলটা আছে coursinfo.bin, এটা রিড অনলি, তো তখন এখানে তো এক্সেপশন হবে লাইন নাম্বার 111-তে। এখন আপনি এটাকে হ্যান্ডেল করার জন্য ট্রাই ক্যাচ ব্লক ইউজ করেছেন। তাহলে এখন কি ঘটবে? 111 নম্বর লাইনে এসে যখন ওপেন করতে যাবে ফাইলটাকে, ওকে, যেহেতু ফাইল আউটপুট স্ট্রিম তার মানে এটা একটা আউটপুট ক্যাটাগরির স্ট্রিম, তার মানে ও রাইট করতে চায়, কিন্তু ফাইলটা রিড অনলি করা আছে অপারেটিং সিস্টেম লেভেলে। তাহলে এটা কি ফেল হবে না? এখানে এক্সেপশন হবে না? ইয়েস স্যার। বলে এখন কি ঘটবে? ধরেন এক্সেপশন হলো, এখন কি ঘটবে? স্যার তখন কি আমরা এক্সেপশন ক্লাসটা ইউজ করব? আমরা কে এখানে? হু ইজ আমরা? লাইক স্যার যে কোডার আর কি। না কোডার না, মানে কোডার তো কোড লিখে দিছে, আপনি রান করতেছেন, রান হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে। এখন কি ঘটবে? এক্সেপশনটা যদি হয়েই যায় 111 নম্বর লাইনটা এক্সিকিউট করতে গিয়ে যে ফাইলটাকে সে ওপেন করতে পারলো না, ইট ফেইল টু ওপেন দ্য ফাইল বিকজ ইট ইজ রিড অনলি। তাইলে নেক্সট কি হবে? 111 নম্বর লাইনের পরে কি 112 নম্বর লাইনে সে যেতে পারবে না, ক্যাচে চলে যাবে। তাইলে ক্যাচে চলে যাবে মানে কি? এখন একটা এক্সেপশন থ্রো হবে। ইয়েস। হু উইল থ্রো দ্য এক্সেপশন? এখানে কি কোনো স্টেটমেন্ট আছে এক্সেপশন থ্রো করার? না না। তার মানে জাভা সিস্টেম যে JVM will detect the scenario and based on the scenario সে একটা এক্সেপশন ইনস্ট্যান্স তৈরি করবে, এক্সেপশন ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে এটাকে সে থ্রো করবে। থ্রো করলে কি হবে? ক্যাচ ব্লক তখন প্যারামিটার যেটা থ্রো করা হলো এক্সেপশন, সেটা যদি মিলে যায় ক্যাচ ব্লক সেই এক্সেপশনটাকে রিসিভ করবে ইনস্ট্যান্সটাকে, and using the instance it will do the handling code. এখন এক্সেপশন যে থ্রো করবে, এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট থ্রো করবে, বাট এক্সেপশন ক্লাস খুব জেনেরিক একটা ক্লাস, এইটা সব ধরনের কোনো স্পেসিফিক, এটা একটা এক্সেপশন, সবকিছু তো এক্সেপশন, ডিভিশন বাই জিরো এক্সেপশন। আপনি একটা অ্যারে সাইজ হচ্ছে 10,
ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস অর প্রিন্ট দ্য 12th এলিমেন্ট, তখন কি হবে? এটা ফেল করবে না? তো তখন কি হবে? আপনার অ্যারে ইন্ডেক্স আউট অফ এক্সেপশন হয়ে যাবে। তাহলে বা আপনি একটা ফাইল রিড করতে চাচ্ছেন কিন্তু ফাইলটা এক্সিস্টই করে না, তখন কি হবে? ফাইল নট ফাউন্ড এক্সেপশন হবে। তাহলে বিভিন্ন রকমের এক্সেপশন আছে। তাহলে এরা হচ্ছে এক্সেপশন ক্লাসের, এই দেখেন এতগুলো সাব ক্লাস। ওকে, এক্সেপশন হচ্ছে থ্রোয়েবল এর সাব ক্লাস, যেহেতু এক্সেপশনটাকে থ্রো করা যায় এই জন্য এক্সেপশন ইজ এ থ্রোয়েবল। এখন এই থ্রোটা অটোমেটিক হবে এবং কোন ক্লাসের ইনস্ট্যান্স থ্রো করবে that will be decided by JVM, not us. Depending on the context of the exception, it will choose a class. এখন দেখেন আমি যদি বলি যে আমার ফাইল নট ফাউন্ড, এটা অ্যাকচুয়ালি IO exception. But IO exception is an exception because inheritance established is a relationship. খেয়াল করছেন? তার মানে IO exception is an exception. এখন IO exception আবার তার নিজের অনেকগুলো সাব ক্লাস আছে। দেখেন IO exception, এক্সেপশনের সাব ক্লাস, আবার IO exception অনেকগুলো সাব ক্লাস। যেমন ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এন্ড অফ ফাইল এক্সেপশন, সিকিউরড সকেট লেয়ার এক্সেপশন, ওকে, ইন্টারাপ্টেড IO exception, Yes, sir. রিমোট এক্সেপশন, তাহলে আননোন হোস্ট এক্সেপশন। তাহলে এগুলো সব আপনি যখন কানেকশন এস্টাবলিশ করবেন ফর রিডিং রাইটিং IO রিলেটেড টু ফাইল অর টু ডেটাবেস অর টু নেটওয়ার্ক, তখন এই এক্সেপশন গুলো হতে পারে। তাহলে এগুলো সবাই কিন্তু আবার IO এক্সেপশন, বিকজ এরা IO এক্সেপশনকে এক্সটেন্ড করে। তা আমরা বলতে পারি না এন্ড অফ ফাইল এক্সেপশন ইজ এ IO এক্সেপশন, IO রিলেটেড এক্সেপশন বলা যায়। তাহলে দেখেন IO এক্সেপশনের এতগুলো সাব ক্লাস, আবার এদেরও কারো কারো সাব ক্লাস থাকতে পারে। IO এক্সেপশন ছাড়া দেখেন এক্সেপশন আরো অনেক সাব ক্লাস, যেমন ধরেন লেটস সে রান টাইম এক্সেপশন। রান টাইম এক্সেপশনের আবার এই যে ডিভিশন বাই জিরো, এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এটা এক ধরনের রান টাইম এক্সেপশন। ওকে, বাফার ওভারফ্লো এক্সেপশন, ওকে, যেমন ধরেন আমরা অ্যারের কথা বললাম, সেখানে দেখেন আপনার ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এখন ইন্ডেক্স আউট অফ বাউন্ড এটা অ্যারের ক্ষেত্রে হতে পারে, স্ট্রিং এর ক্ষেত্রে হতে পারে। তাহলে ওইটার আবার দুইটা সাব ক্লাস আছে, ইন্ডেক্স আউট অফ বাউন্ড, যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তাহলে আমরা যদি এই এক্সেপশন ক্লাসের সাব ক্লাস, তাদের আবার অনেকগুলো করে সাব ক্লাস, তাদেরও সাব ক্লাস, এরকম দেয়ার আর হান্ড্রেডস অফ এক্সেপশন টাইপের ক্লাস। ওকে, যেহেতু এরা সবাই কোনো না কোনো ভাবে এক্সেপশনের সাব ক্লাস অথবা সাব ক্লাসের সাব ক্লাস, তাহলে আমরা বলতে পারি যে এক্সেপশন ফ্যামিলি। ওকে, তাহলে এক্সেপশন ফ্যামিলির মধ্যে কোন এক্সেপশনটা আমার কনটেক্সটকে মোস্ট রিপ্রেজেন্ট করে, সেই এক্সেপশন টাইপের একটা ইনস্ট্যান্স থ্রো করা হবে, যেটা ক্যাচ ব্লকে গিয়ে কট হবে। এনি কোশ্চেন? No, sir. ওকে, এখন আমরা যদি দেখি যে যে এক্সেপশন হচ্ছে ইন জাভা ওয়ান অফ দ্য এক্সেপশন ক্লাস ফ্যামিলির কোন একটা ক্লাসের ইনস্ট্যান্স। ওকে, ওকে, এখন এক্সেপশন লিঙ্ক করতে গিয়ে আমাদের কতগুলো কিওয়ার্ড বুঝতে হবে। ট্রাই, there are 5: try, catch, finally, throws and throw. ওকে, ট্রাই ব্লক মানে হলো যে they represent the block where the critical statements are kept. So we try to execute critical statements here. আমরা এখানে চেষ্টা করছি একটা টাস্ক কমপ্লিট করার জন্য, অ্যাকমপ্লিশ করার জন্য। So there is a bunch of statements and we keep it in a try block. So if all the statements are successful, try block completes and then it ignore the catch blocks কারণ এক্সেপশন হয়নি, and then it continues. কিন্তু যদি কোনো এক্সেপশন হয়ে যায় তখন
আমার এক্সেপশন থ্রো হবে। তাহলে দেখেন, while trying to execute the code inside a try block, if an exceptional context arises, a suitable exception type instance is thrown by the JVM. Suitable মানে কোন ক্লাসের ইনস্ট্যান্স থ্রো হবে from the exception family tree, সেটা আসলে রান টাইমে JVM ডিটেক্ট করবে। তো এখন আপনার যে বিভিন্ন স্টেটমেন্ট গুলো আছে, বিভিন্ন ধরনের এক্সেপশন থ্রো করতে পারে। Therefore you can have multiple catch block, okay, but at least একটা থাকাই লাগবে। If there is a try block, there has to be at least one catch block, but you can have multiple. তো আমাদের যে এক্সাম্পলটা আমরা ধরেন এটাকেই যদি দেখি, আমার এখানে খেয়াল করেন, এখানে আমার একটা এক্সেপশন হতে পারে, রাইট? আবার আমি রাইট করতে গিয়ে এখানেও আমার একটা এক্সেপশন হতে পারে। তাহলে এখানে এক্সেপশন হবে একটা এক্সেপশন, এখানে যদি আমার ডিস্ক স্পেস না থাকে, আর এখানে এক্সেপশন হবে আরেকটা এক্সেপশন যদি আমার ফাইলটা রিড অনলি হয়। তাহলে একই ট্রাই ব্লক থেকে আমার দুইটা ডিফারেন্ট টাইপের এক্সেপশন হতে পারে। So I can have actually two different catch blocks associated with a try block. So we can have multiple catch blocks, okay, associated with a try block, but at least একটা থাকতে হবে। Now, in our code, in file handling code, we did not include multiple catch blocks without try. We used only one, but সেটা bare minimum. কিন্তু আপনি রিয়েলিস্টিক্যালি যদি অনেকগুলো ডিফারেন্ট টাইপের এক্সেপশন হওয়ার চান্স থাকে ফ্রম ইউর ট্রাই ব্লক, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি কিপ মাল্টিপল ক্যাচ ব্লকস, ওকে? এনি কোশ্চেন? নো স্যার। ওকে, এখন এই যে ইনস্ট্যান্স কেন থ্রো করা হয়, কারণ আপনার যে কন্টেক্সচুয়াল ডেটা, যে কারণে এক্সেপশনটা হলো, এই ডাটাগুলো তো হ্যান্ডেল করার সময় আপনার দরকার হতে পারে। সো ওগুলো আমার ফিল্ডে চলে যাবে, ওকে? তাহলে ফিল্ডের ভেতরে আমার কন্টেক্সচুয়াল ডাটা চলে যাবে, আর ওই পার্টিকুলার ইনস্ট্যান্স যে ক্লাসের, সেই ক্লাসে কিছু মেথডও থাকবে, ইউজফুল মেথড, যেগুলো আমি হ্যান্ডলিং করার সময় ইউজ করতে পারি। এই জন্য আমার একটা ইনস্ট্যান্স দরকার, ওকে? Once exception is thrown at a critical statement, control will leave the try block, and as a result, rest of the statements of the try block will never be executed. এটা থেকে কি বুঝতে পারলেন? What you understood from this statement? এই সেন্টেন্সটা থেকে আমরা কি বুঝতে পারছি? জি, ট্রাই করেন। স্যার এটার মানে হচ্ছে যে আমাদের এক্সেপশন হ্যান্ডেল যদি একটা লাইনে আমরা না করতে পারি, তাহলে নেক্সট যে লাইনগুলো হবে বা স্টেটমেন্টগুলো যেগুলো থাকবে ওগুলো এক্সিকিউট হবে না। কোথায়? ট্রাই ব্লকে। ইয়েস স্যার। কিন্তু সেটা কেন? আপনি যদি স্যার আমার যদি একটা লাইন রানই না করে, তাহলে তো নেক্সট স্টেটমেন্টটাও রান করবে না। মানে আমি তো রান না করলে, ধরেন আমি এইখানে আমার যদি এক্সেপশন হয়, আমি ক্যাচ ব্লকে চলে যাব, ট্রাই থেকে বের হয়ে, আমি তখন ট্রাইয়ের মধ্যে আছি, তাহলে আমি ক্যাচ ব্লকে চলে যাব এখানে। এখন এখান থেকে আমি এখানে আবার ফেরত আসবো কিনা পরের লাইনে, বা এই যে পরে যে আরো লাইন আছে এগুলো আমি এক্সিকিউট করবো কিনা, বলা হচ্ছে দরকার নাই এগুলো এক্সিকিউট করার, বলা হচ্ছে করবো না, হ্যাঁ? কিন্তু এটা যদি
দেখেন ক্যাচ লুকস লাইক এ মেথড, মেথডের প্যারামিটার থাকে, ক্যাচেরও প্যারামিটার থাকে, তাই না? কিন্তু একটা মেথড এক্সিকিউট হলে কি হয়, যেখান থেকে কল হয়েছে ওই জায়গায় ফেরত যায়, যেখান থেকে মেথডটাকে এক্সিকিউশনটাকে ইনিশিয়েট করা হয়েছে, কল করা হয়েছে, ইট গোজ ব্যাক দেয়ার। তো এটা যদি এক্সেপশন না হয়ে যদি একটা এখান থেকে যদি একটা মেথড কল করা হতো, সাপোজ যে ইফ যদি এটা ফেল করে একটা মেথড কল করো, তাহলে কিন্তু মেথডটা এক্সিকিউট হওয়ার পরে কন্ট্রোল উড হ্যাভ রিটার্নড হিয়ার, ফেরত আসতো। কিন্তু এক্সেপশনের ক্ষেত্রে ক্যাচ ব্লকে যখন ঢুকে যাবে, ইট উইল নেভার কাম ব্যাক টু ট্রাই, এটাই বলা হচ্ছে। কারণটা হলো দেখেন আমি ফেরত গিয়ে লাভ কি, আমি কি রাইট করতে পারবো? নো স্যার। না। তাইলে আমার তো, আপনি এখন ওই যে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম না যে আপনি লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছেন ফ্লাইটে, এক্সাম্পলটা দিয়েছিলাম। হ্যাঁ, তো এখন আপনার যদি অ্যাট দ্য মিড ইয়ার আপনার যদি দুইটা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তাহলে আপনার যে রেস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস টিল ইউ ল্যান্ড ইন নিউ ইয়র্ক, খাবার সার্ভ করা, তাই না, আপনাকে বিছানা ব্ল্যাঙ্কেট সাপ্লাই দেওয়া, এগুলো তো মিনিংলেস, কারণ আপনার ইঞ্জিন কাজ করতেছে না, আপনার জীবন বাঁচানো খরচ। তাহলে আপনি এখন ক্যাচ ব্লকে গিয়ে এয়ারপোর্ট কন্ট্রোলের সাথে যোগাযোগ করে কিভাবে আপনি এখন নিয়ারেস্ট এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করতে পারেন গ্লাইড করে, সেটাই আপনার মূল উদ্দেশ্য। সো ওইখানে ফেরত গিয়ে ডিনার সার্ভ করার তো কোনো মানে হয় না, বিকজ দ্য হোল পারপাস অফ দ্য টাস্ক ইজ ফেইল, মানে ডিসরাপ্টেড। কাজে এখন ইউ অ্যাবান্ডন দ্য হোল টাস্ক, এটাই হচ্ছে মিনিং। এই জন্য এটা মেথডের সাথে ডিফারেন্ট। ওকে, আমরা জানি যে আফটার এক্সিকিউশন মেথড রিটার্নস কন্ট্রোল ব্যাক টু দ্য কলার, বাট রিমেম্বার দ্যাট ক্যাচ ইজ নট এ মেথড, ইটস এ ব্লক অফ কোড, so there is no going back to try. Once the exception is thrown and the control leaves the try block and enters a catch block. এটা আমরা বুঝতে পারলাম, রাইট? আচ্ছা, we can also have nested try block. এটার মানে কি? What is the meaning of this line? Try করেন। A try block can have nested try block. যেমন for এর ভেতরে for loop থাকতে পারে, if এর ভেতরে if থাকতে পারে। Similarly, a try block can also have another try block inside it. এটা কি বুঝতে পেরেছেন? স্যার আমি তো শুনতেছি। হ্যাঁ, কিন্তু রেসপন্স করেন, নাহলে তো আমি ইন্টারাকশন না হলে আমি তো আগাতে পারছি না। তাইলে এই লাইনটা থেকে আমরা কি বুঝলাম, একটা ট্রাই ব্লকের ভেতর আমরা আরো ট্রাই ব্লক রাখতে পারি। এটার এক্সাম্পল আমরা একটু পরে দেখি। ওকে, হোয়াট ইজ ক্যাচ ব্লক? ক্যাচ ব্লক হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং ব্লক। তাহলে আমার হ্যান্ডলিং কোডটা আমি এখানে রাখবো। এবং আমরা বলেছি যে যখন মাল্টিপল ক্যাচ ব্লক রাখতে চাই, বিকজ the statements of try block can generate different exception. তাহলে আমার ট্রাই ব্লকে যদি 100 লাইন্স অফ কোড থাকে, ডিফারেন্ট লাইন্স অফ কোড থেকে ডিফারেন্ট এক্সেপশন হতে পারে, তাহলে ওদেরকে হ্যান্ডেল করার জন্য আই ক্যান হ্যাভ মাল্টিপল ক্যাচ ব্লকস। ইয়েস স্যার। কিন্তু যখন আমার মাল্টিপল ক্যাচ ব্লক থাকবে, তখন আমাকে মোস্ট স্পেসিফিক ক্যাচ ব্লক should be at the top and most generic catch block at the bottom.
এখন আমাদের একটু বুঝতে হবে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন না একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে? স্যার একটা এক্সাম্পল দিয়ে বোঝালে ভালো হয়। আচ্ছা, সেটা বোঝাবো, কিন্তু তার আগে আপনি একটু বলেন যে অন্তত এই 2 লাইন থেকে কি বুঝলেন? মানে যা মনে আসে বলেন, ভুল হোক সমস্যা নাই। স্পেসিফিক ক্যাচ গুলা যেগুলো হবে আমাদের এক্সেপশনের, ওগুলা সবার আগে দিতে হবে, যেগুলা হচ্ছে একদম স্পেসিফিক্যালি বোঝা যায়, আর জেনারেল গুলা নিচে। এগুলো তা আপনি কোনটাকে স্পেসিফিক বলবেন, কোনটাকে জেনারেল বলবেন? স্যার জেনারিক বলতে তো বোঝায় যে সেম টাইপের ডেটা নিয়ে আমরা যখন কাজ করি, লাইক আমরা হচ্ছে ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি বা ইন্টিজার নিয়ে কাজ করতেছি, তো এরকম জেনারিক টাইপ যেগুলো থাকবে ওগুলা হচ্ছে বটমে থাকবে, মানে নিচের দিকে থাকবে, আর স্পেসিফিক যেগুলো থাকবে ওগুলা উপরের দিকে থাকবে। না, এই ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এগুলো কিন্তু আমরা জেনারিক না, এগুলোকে আমরা বলি প্রিমিটিভ বা বেসিক। স্যার এটা হচ্ছে যে কম্বো বক্স তো একটা জেনারিক ক্লাস আই গেস। এখানে আমরা জেনেরিক স্পেসিফিক কিন্তু আমরা ইনহেরিটেন্সের কনটেক্সটে বোঝাচ্ছি। ওকে, আপনাকে একটু উদাহরণ দেই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো লেটস সে আপনাকে যদি বলা হয় যে ইউজার একটা ক্লাস, হোয়াট অ্যাবাউট এমপ্লয়ি? স্যার এমপ্লয়ি হচ্ছে ইউজারের ভেতর একটা সাবক্লাস। ভেতরে না, ইউজারের সাবক্লাস। তার মানে এমপ্লয়ি ইজ অ্যান এক্সটেনশন অফ ইউজার। ইয়েস স্যার। তার মানে কি, ইউজারে যা ছিল এমপ্লয়িতে তা আছে। In addition to that, it has some extra field or method or both. যদি কোনো কিছু এক্সট্রাই না থাকে, কোনো এক্সট্রা ফিল্ড যদি আমরা অ্যাড না করি, কোনো এক্সট্রা মেথড অ্যাড না করি, কিছুই অ্যাড না করি, তাহলে তো এই এক্সটেনশনের কোনো মানে হয় না। তার মানে কি, একটা সাব ক্লাস will have all the information and functionality of the superclass plus it will have some extra. তো যখনই আপনি একটা এক্সট্রা ফিল্ড, এক্সট্রা ফাংশনালিটি, মেথড অ্যাড করতেছেন, তখনই ক্লাসটা আরেকটু স্পেসিফিক হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা কি বলতে পারি না যে ধরেন একজন এমপ্লয়ি ইউজার, একজন স্টুডেন্টও ইউজার, একজন সাপ্লায়ার ইউজার, কিন্তু এমপ্লয়ি হচ্ছে একটা জেনারেলাইজড, জেনেরিক, মোস্ট জেনেরিক, কিন্তু আমরা বলতে পারি না যে এমপ্লয়ি মোর স্পেসিফিক দেন ইউজার। ইয়েস স্যার। আচ্ছা, আবার এমপ্লয়িকে এক্সটেন্ড করে ফ্যাকাল্টি, তাহলে আমরা বলতে পারি না যে ফ্যাকাল্টি ইজ মোর স্পেসিফিক দেন এমপ্লয়ি? ইয়েস স্যার। তাহলে এমপ্লয়ির ক্ষেত্রে আমরা বলতে পারি মোর স্পেসিফিক দেন ইউজার বাট মোর জেনেরিক দেন ফ্যাকাল্টি। ইয়েস স্যার, এটা বলতে পারি। এখানেই হচ্ছে আমার জেনেরিক স্পেসিফিক হায়ারার্কি। তাহলে যেটা যত সাব ক্লাস যত নিচের লেভেলে থাকবে সেটা তত বেশি স্পেসিফিক। এগ্রি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা যদি এখন এই এক্সেপশন ক্লাসটাকে লেভেল 1 ধরি, তাহলে এরা স্যার, জি বলেন। স্যার যত উপরের দিকে থাকবে তত হচ্ছে জেনেরিক হবে, তাই না স্যার? হ্যাঁ, কারণ তার ফিল্ড মেথডের সংখ্যা কম থাকবে। আপনি যত নিচে যাবেন তত ফিল্ড মেথড আপনি অ্যাড করবেন না, এক্সট্রা ফিল্ড, এক্সট্রা মেথড। ইয়েস স্যার। তাহলে কি, যত বেশি ফিল্ড, যত বেশি মেথড কম্পেয়ার টু দা এক্সিস্টিং ওয়ান, তাহলে নতুনটা স্পেসিফিক। ইয়েস স্যার। কারণ আপনি তো পুরনোটাকে এক্সটেন্ড করছেন। এক্সটেন্ড করা মানে ওখানে এক্সট্রা ইনফরমেশন ঢোকাচ্ছেন বা এক্সট্রা ফিল্ড, এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করছেন যা ছিল তার সাথে, এক্সট্রা মেথড। তাহলে কি ওটা আরো বেশি ফাংশনালিটি ওখানে থাকলো আগেরটার থেকে, তাহলে এটা আরো বেশি স্পেসিফিক হলো। আরো বেশি ডাটা থাকলো, আগে 5টা ডাটা ছিল, এখন আপনি আরেকটা অ্যাড করলেন, 6টা ডাটা। তাহলে আগের 5টা তো আছেই, তার সাথে একটা এক্সট্রা ফিল্ড আপনি দিয়েছেন, তাহলে ফিল্ড ওয়াইজ আর একটু স্পেসিফিক হলো। আগে 5টা মেথড ছিল, এখন আপনি আরো 2টা মেথড অ্যাড করলেন, তাহলে মেথড ওয়াইজ ওর ফাংশনালিটি আরেকটু বাড়লো, তাহলে আরেকটু স্পেসিফিক হলো। তো যত বেশি নিচের দিকে যাবেন, যত নিচের লেভেলে এক্সটেন্ড করতে থাকবেন, তত বেশি স্পেসিফিক হবে, তত বেশি পাওয়ারফুল হবে ক্লাসগুলো। পাওয়ারফুল হবে, কিন্তু তার স্কোপটা আবার স্পেসিফিক হয়ে যাবে। আপনি যদি বলেন ইউজার, সবাই তো ইউজার, অ্যাজ ইউজার আপনি ফ্যাকাল্টিকে ইভ্যালুয়েট করেন,
আবার এই যে অ্যাজ এ ইউজার আমি কিন্তু গ্রেড দেই, কিন্তু আসলে যদি আপনি চিন্তা করেন যে কোনো ইউজারের জন্য তো এই কাজগুলো না, এই ফ্যাকাল্টি ইভ্যালুয়েট করাটা স্পেসিফিক টু স্টুডেন্ট ইউজার। তাহলে স্টুডেন্ট ক্লাসে গিয়ে এই ফ্যাকাল্টি ইভ্যালুয়েশনটা আপনি অ্যাড করেছেন, কিন্তু আপনার স্কোপটাও এখন ন্যারো হয়ে গেছে। আপনি কিন্তু গ্রেড সাবমিট করতে পারবেন না, আপনি ফ্যাকাল্টি ইভ্যালুয়েট করতে পারবেন। আর আমি কিন্তু ফ্যাকাল্টি ইভ্যালুয়েট করতে পারবো না, আমি গ্রেড সাবমিট করতে পারবো। তাহলে আমার ন্যারো মানে আমার কাজটাকে আমি আরো বেশি স্পেসিফিক করে ফেলছি, আমার টাইপটাকে আমি আরো বেশি স্ট্রং বানিয়ে ফেলছি। আমি যে বলি যে নাম্বার ইজ এ টাইপ, অ্যাকচুয়ালি নাম্বার ইজ এ টাইপ জাভাতে, এটা কি জানেন? ইয়েস স্যার। হ্যাঁ, দেখেন নাম্বার ইজ এ টাইপ, কিন্তু নাম্বার কি সবই নাম্বার। কিন্তু আমি যদি বলি যে ইন্টিজার হচ্ছে মোর স্পেসিফিক দেন নাম্বার, কারণ এটা হচ্ছে হোল নাম্বার। ইন্টিজার মানে হচ্ছে হোল নাম্বার। এখন এই হোল নাম্বারকেও আমি আরো স্পেসিফিক করতে পারি বাই সেইং যে শর্ট, লং ইন্ট, শর্ট ইন্ট, রেঞ্জ আনসাইন্ড ইন্ট। ওকে, তাহলে আমার নেগেটিভ পজিটিভ রেঞ্জটাকে আমি 0 থেকে করে নিয়ে আসতে পারি। যদি আনসাইন বলি তার মানে পজিটিভ, তাহলে আমার ইন্টিজার হচ্ছে -2 বিলিয়ন থেকে +2 বিলিয়ন রেঞ্জ। কিন্তু আমি যদি আনসাইন্ড ইন, তখন এটা হয়ে যাচ্ছে 0 থেকে 4 বিলিয়ন। তো তাহলে এইভাবে আমি অনেক বেশি স্পেসিফিক করতে পারি। তাহলে আমার যত নিচের দিকে থাকবে তত স্পেসিফিক। ওকে, তাহলে এটাকে যদি বলি লেভেল 1, তাহলে এরা সবাই কোন লেভেলে আছে? স্যার লেভেল 2 তে। লেভেল 2। তাহলে এখন আপনি যদি বলেন যে এখানে দেখেন, এটা আমি আগের সেকশনে যেহেতু টাইপ করেছি আপনাদের সময় কম লাগবে। তাহলে এক্সেপশন যদি লেভেল 1 এ হয়, এক্সেপশনের দুটো সাবক্লাস আমরা এখানে নিয়েছি এক্সাম্পল হিসেবে, আইও এক্সেপশন এন্ড এন্ড অফ ফাইল এক্সেপশন। ওকে, তাহলে আইও এক্সেপশন হচ্ছে আর সাবক্লাস, এক্সেপশনের সাবক্লাস। এক্সেপশন লেভেল 1, তাহলে এটা লেভেল 2। আমরা যদি দেখি আইও এক্সেপশন ইন লেভেল 2, এই যে, কিন্তু আইও এক্সেপশনের আবার সাবক্লাস যারা, তারা কিন্তু লেভেল 3 তে। তাহলে এটা লেভেল 1, এটা লেভেল 2, তাহলে এরা লেভেল 3। তাহলে আপনার এই যে এখানে যারা আছে এরা সব লেভেল 3। তার মানে এন্ড অফ ফাইল এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এরা লেভেল 3। তাহলে আমরা বলছি যে এন্ড অফ ফাইল এক্সেপশন, এক্সটেন্ডস আই এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এক্সটেন্ডস আই এক্সেপশন, এরা লেভেল 3। আবার রান টাইম এক্সেপশন, এক্সেপশনের আরেকটা সাবক্লাস, আই এক্সেপশন যেমন একটা সাবক্লাস লেভেল 2 তে, রান টাইম এক্সেপশন আরেকটা সাবক্লাস, তাহলে এটাও লেভেল 2 তে। আর এর যারা সাবক্লাস তারা লেভেল 3 তে। তাহলে রান টাইম এক্সেপশন লেভেল 2, এক্সটেন্ড এক্সেপশন। আর রান টাইম এক্সেপশনের যারা সাবক্লাস, অর্থাৎ অ্যারিথমেটিক এক্সেপশন ডিভিশন বাই 0 এর ক্ষেত্রে, ইন্ডেক্স বাইরে চলে গেলে, ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এরা তাহলে লেভেল 3। তাহলে আমরা যদি দেখি ইন্ডেক্স রান টাইমের যে সাবক্লাস ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটা লেভেল 3 তে আছে। ওকে, হোয়ার ইজ দ্যাট? এই যে, কিন্তু এটারও আবার দুটো সাবক্লাস আছে। ইন্ডেক্স, ঠিক আছে, কার ইন্ডেক্স? অ্যারে ইন্ডেক্স অথবা স্ট্রিং ইন্ডেক্স। তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ইন্ডেক্সের থেকে মোর স্পেসিফিক। তাহলে এটা যদি লেভেল 3 তে থাকে, এই দুইটা লেভেল 4 এ, তাহলে এরা হচ্ছে আমার লেভেল 4 এ, এই দুইটা। তাহলে আমরা বুঝতে পারলাম? ইয়েস স্যার। এখন আমি যদি একটা ট্রাই ব্লক রাখি যেখানে এই 9 ধরনের এক্সেপশনই হতে পারে, তাহলে আমার এই যে 9টা ক্যাচ ব্লক, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একটা ক্যাচ ব্লকে এক একটা টাইপের এক্সেপশন। তাহলে যে এক্সেপশনের জন্য যে এক্সেপশনটা হবে তার জন্য আমি একটা কাস্টম ক্যাচ ব্লক রাখছি। আমি একটা জেনেরিক ক্যাচ ব্লক না রেখে, সিঙ্গেল ক্যাচ ব্লক না রেখে, ইন্ডিভিজুয়াল এক্সেপশনের জন্য কাস্টমাইজ ক্যাচ, কারণ এক একটা এক্সেপশন এক একভাবে হ্যান্ডেল করতে হয় আমি চাই, এই জন্য আমি কাস্টম ক্যাচ ব্লক রেখেছি ফর ইচ টাইপ অফ এক্সেপশন। এখানে যে 9টাকে আমরা নিলাম, বাট অ্যাকচুয়ালি দেয়ার ক্যান বি হান্ড্রেডস। ওকে, আপনি যদি এই
এখানে রেফারেন্সে গিয়ে প্রত্যেকটা সাব ক্লাসে ঢুকে ঢুকে দেখেন, দেখবেন অনেকগুলারই সাব ক্লাস আছে। ওইভাবে হিসাব করলে দেয়ার উইল বি হান্ড্রেডস। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। Yes, sir. But did we satisfy the criteria? এখানে মোস্ট স্পেসিফিক বলতে লোয়ার লেভেল, সরি স্পেসিফিক বলতে হায়ার লেভেল, জেনেরিক বলতে লোয়ার লেভেল, মানে লেভেল 1 হচ্ছে মোস্ট জেনেরিক, হুইচ ইজ এক্সেপশন। তাহলে আমরা কি বলছি, when we have multiple catch blocks we have to keep the specific classes catch block at the top and the generic type A catch block at the bottom. যত বেশি জেনেরিক তত নিচে, যত বেশি স্পেসিফিক তত উপরে। বাট আমরা কি সেটা এখানে মেনটেন করেছি না করি নাই এখানটাতে? কি মনে হয়? স্যার করেছি তো, ফার্স্টে যে এক্সেপশন নিলাম, তারপরে হচ্ছে রান টাইম এক্সেপশন, ওটা লেভেল 2 তে, এটা লেভেল কত? ওটা লেভেল 1। তাহলে এটা কি মোস্ট জেনেরিক? ইয়েস স্যার। 1টা তো মোস্ট জেনেরিক, ওটাই কারণ হচ্ছে স্যার ওটা হচ্ছে সুপার ক্লাস, এই পুরো জন্য। ফ্যামিলির সুপার ক্লাস। তাহলে মোস্ট জেনেরিক হ্যাঁ কি উপরে থাকা উচিত না নিচে থাকা উচিত? স্যার, এখানে বলছে যে বটমে থাকা উচিত। কিন্তু আমরা তো করেছি উল্টা, নিচে। প্রথমে আমরা হ্যাঁ ভায়োলেট করে ফেলছি, তাহলে অর্ডার এন্ট্রি ঠিক নাই। আচ্ছা, এটাকে যদি আমি এখানে না দিয়ে এখানে দিই তাহলে কি এটা ঠিক আছে? নো স্যার, কেন? ওটা তো একদম বলছে যে যেটা মোস্ট জেনারিক ওটা আচ্ছা একদম বটমে থাকবে, আচ্ছা তো ঠিক সবার আছে, নিচে ঠিক থাকবে আছে, ওটা। তাহলে এটাকে আমি সবার নিচেই রেখে দিলাম। এখন কি এটা ঠিক আছে অর্ডারিংটা? ইয়েস স্যার, এখন ঠিক আছে স্যার, কিন্তু এখনো তো ঠিক নাই। এখানে জাস্ট আমরা সুপার ক্লাসটাকে দিছি, তো লেভেল 2 তে যেগুলো আছে ওগুলাও তো আমার নিচে আনতে হবে, তারপরে ঠিক হবে। লেভেল 2 সো গুলাকে লেভেল 3 এর নিচে আনতে হবে, আর লেভেল 3 গুলাকে লেভেল 4 এর নিচে আনতে হবে। ইয়েস স্যার। তাহলে এটাও কিন্তু ঠিক নাই, বিকজ এটা কত নম্বর লেভেলে? এটা লেভেল 2 স্যার তে, ওটা সেকেন্ড লেভেলে, এটাও লেভেল লেভেল 2 2। তে, কিন্তু এটা ইয়েস স্যার, লেভেল 3। তাহলে লেভেল 3। তাহলে মোর স্পেসিফিক আপনি মোর জেনেরিক এর নিচে রাখছেন। দিস ইজ অলসো নট কারেক্ট। এন্ড কারেক্ট অর্ডারিং না হলে কি প্রবলেম হতে পারে সেটা আমরা দেখব, কিন্তু আমরা আগে দেখে আসি যে কারেক্ট অর্ডারিংটা কি হতে পারে। ওকে, তাহলে কোশ্চেন হলো, ইজ দ্য অর্ডারিং অফ দ্য ক্যাচ ব্লকস কারেক্ট? অ্যান্সার ইজ নো। ওকে, তাহলে কারেক্ট অর্ডার কি হতে পারে? এই যে দেখেন, লেভেল 4 গুলোকে উপরে রাখতে হবে। লেভেল 4 ক্যাচ ব্লক শুড বি অ্যাবভ লেভেল 3, 2 and 1। বাট দুইটা লেভেল 4 আছে, এদের মধ্যে যে কোনো অর্ডার আপনি রাখতে পারেন, যে ফলোইং টু ক্যাচ ব্লকস ইন এনি অর্ডার। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার, এবার ঠিক আছে। এই চারটা, এখন এই চারটাকে কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো ডাজন্ট ম্যাটার, যে কোনো কম্বিনেশন আপনি রাখতে পারেন। অনেকগুলো কম্বিনেশন এখানে হতে পারে, তাই না? ইয়েস স্যার। ওকে, এখন এই অর্ডারটা যদি আমরা ঠিক না রাখি কি প্রবলেম হতে পারে? তো দেখেন, এটাকে একটা মেটাফরিক্যালি আমরা যদি বোঝার চেষ্টা করি, লেটস সে ইটস এ বিল্ডিং and at the roof you are playing different types of balls. Okay, football, the largest ball, the tennis ball and ping pong ball. So 3 type of balls can be played. মেটাফরিক্যালি আমরা রিলেট করছি, বড় বল মানে জেনেরিক এক্সেপশন, যত ছোট বল তত স্পেসিফিক এক্সেপশন।
এখন বিভিন্ন ফ্লোরে বল যদি পড়ে যায়, এই বলগুলোকে ধরার জন্য আপনি নেট ফিক্স করে রেখেছেন, ক্যাচ ব্লকস। এখন এই যে ক্যাচ ব্লক, এটার প্যারামিটার হচ্ছে ফুটবল টাইপ, মানে বাট এটা ডায়ামিটার ইজ জেনেরিক এনাফ, লার্জ এনাফ টু ক্যাচ অল থ্রি। এখন আপনি এখানে নিচের লেভেলে, নিচের ফ্লোরে আরেকটা নেট লাগাইছেন টেনিস বল ধরার জন্য। ও টেনিস বলের সাথে সাথে পিং পংও ধরতে পারবে, বাট ফুটবলটা এখানে ডায়ামিটারে আসবে না, কিন্তু সে পিং পংও ধরতে পারবে। বাট আপনি পিং পং এর জন্য আরেকটা স্পেসিফিক ক্যাচ ব্লক রেখেছেন। হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার? জেনেরিক ক্যাচ ব্লকে আপনি হয়তো বলটাকে একটা কাপড় দিয়ে মুছতেছেন, যে সারফেস ডাস্টটাকে আপনি ক্লিয়ার করে দিলেন। কিন্তু এটা যদি ক্রিকেট বল হয়, এখানে হয়তো আপনাকে আরেকটু এক্সট্রা কাজ আপনি করেছেন, যে ক্রিকেট বলের যে সিম থাকে, সেই সিমটাকে হয়তো আপনি শাইন আপ করেছেন। ওই যে ক্রিকেটাররা দেখেন না, বলটা ঘষে ট্রাউজারে, ইয়েস স্যার। মানে কি ও সিমটাকে শাইন করার চেষ্টা করে। তাহলে এই যে সিম মানে যে সুতার যে একটা সেলাইয়ের মতো থাকে, ওই সিমের শাইননেসের উপরে আপনার বাউন্স কিরকম হবে না হবে এগুলো ডিপেন্ড করে। তাইলে এই সিম শাইন করা এটা একটা স্পেসিফিক টাস্ক, যেটা শুধু এই ক্রিকেট বলের জন্য রিলেভেন্ট। বাট দ্য প্রবলেম ইজ, এই ক্রিকেট বল এই আসতে পারবে না, এ ধরে ফেলবে। তাহলে যদিও আপনি ক্রিকেট বল, পিং পং বলের জন্য স্পেসিফিক ক্যাচ ব্লক রেখেছেন, this exception will never reach to their corresponding catch block because it will be caught by the superclass catch block, generic catch block. বাট আপনার অর্ডারিংটা যদি এরকম হয় যে মোস্ট স্পেসিফিক অ্যাট দ্য টপ, স্পেসিফিকে যদি ম্যাচ না করে, নিচে গিয়ে জেনেরিক এসে ট্রাই করবে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। এখন বলেন তো যে কেন আমার এই জেনেরিক ভার্সন উইল ক্যাচ অল অফ দেম ইফ ইট ইজ অ্যাট দ্য টপ? স্যার কারণ হচ্ছে ওটার স্পেসটা অনেক বড়, সো যদি আমি পিং পং বলটাকে ওখানে ফেলি তো ওইটা ওর ভিতরেই ঢুকে যাবে, সেই জন্য সেটা তো আপনি বলের বাকেট বড় বলতেছেন, কিন্তু ক্লাসের ক্ষেত্রে কি বলবেন? ক্লাসের ক্ষেত্রেও স্যার ওই যে এক্সেপশন যেটা থাকবে আমাদের ফার্স্টে, মানে সুপার ক্লাস যেটা, বড় ছোট হবে না, তাই না? না না, তাহলে ও কেন সবগুলোকে ধরবে? কারণ স্যার এক্সেপশনের ভেতরে সাব ক্লাস, আবার মানে সাব ক্লাসের ভেতরেই হচ্ছে অন্য সবগুলা পড়ে, মানে লেভেল 2, 3, 4 সবগুলা চলে আসে। এই জন্য ফার্স্টেও যখন এক্সেপশন পেয়ে যাবে, এক্সেপশনের ভেতরেই বসে যাবে, নিচের গুলা আমি যদি এইটাকে সবার উপরে রাখি, রান এক্সেপশন করলেও এখানে না ঢুকে এখানে আটকে যাবে। ইয়েস স্যার। অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড থ্রু করলেও এখানে আসা উচিত ছিল, কিন্তু এখানে না এসে এখানে আটকায় যাবে। তাহলে নিচের যেগুলোই করা হোক না কেন, এখানে সবগুলা ধরে ফেলবে। আমার প্রশ্ন হলো যে কেন সবগুলো এখানে ধরা পড়বে? কারণ স্যার ওটা সুপার ক্লাস, আর নিচে সবগুলা হচ্ছে ওইটার আন্ডারে সাব ক্লাস, এই জন্য সুপার ক্লাস। তো সুপার ক্লাসে যে ক্যারেক্টারিস্টিক্স গুলা থাকবে ওগুলা তো সাব ক্লাসের ভেতরেও থাকবে, তো ওই ক্যারেক্টারিস্টিক্স গুলা যখন দেখবে যে এখানে প্রথমেই আপনি হয়তো জিনিসটা বুঝতে পেরেছেন, অন্যরা কিন্তু আপনার কথা থেকে ক্লিয়ার হচ্ছে কিনা আমি শিওর না। এটা হচ্ছে যে আমরা বলেছি না যে সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট এনি সাবক্লাস ইনস্ট্যান্স because of the easy relationship, and that's why we can do polymorphism, polymorphic call. আমরা একটা সিঙ্গেল অ্যারে লিস্টে, ইউজার টাইপের অ্যারে লিস্টে আমরা নিউ ফ্যাকাল্টি করতে পারি, নিউ স্টুডেন্ট করতে পারি, নিউ অ্যাকাউন্টেন্ট করতে পারি। সব ডিফারেন্ট টাইপের সাব ক্লাসের অবজেক্টকে আমরা একটা সুপার ক্লাসের অ্যারে লিস্টের হ্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাকে বিকজ অফ দ্যাট ইজি রিলেশনশিপ, সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট এনি সাব ক্লাস ইনস্ট্যান্স, কারণ যে কোনো সাব ক্লাসই ইজ এ সুপার ক্লাস টাইপ, এটা আমরা ক্লেম করতে পারি। সো ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, এমপ্লয়ি ইজ এ ইউজার, দেয়ারফর উই ক্যান সে ফ্যাকাল্টি ইজ এ ইউজার। তো যখন এই ক্যাচ ব্লকে মেলাবে যে একটা রান টাইম এক্সেপশন থ্রো হয়েছে, তখন সে দেখবে রান টাইম এক্সেপশন ইজ অ্যান এক্সেপশন, সো হ্যান্ডেল ইট। যখন সে এন্ড অফ ফাইল এক্সেপশন থ্রো করবে, এন্ড অফ ফাইল এক্সেপশন ইজ অ্যান এক্সেপশন, so catch it. That is why ordering is important. Okay. তাহলে আপনারা এটা বুঝতে পারলেন? Yes sir. Okay.
তো কারেক্ট অর্ডার যেটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন দেখেন ট্রাই ব্লকে আমরা কি রাখি, আমরা রাখি স্টেটমেন্টস অফ দ্য টাস্ক। ক্যাচ ব্লক কিন্তু আমার টাস্ক রিলেটেড কোনো কোড না। Catch block is not part of my algorithm for the problem that I'm trying to solve. I'm trying to calculate the CGPA from the grades. So I have a logic for that and I have a set of statements for that. So that's my algorithm for calculating CGPA. CGPA calculate করতে গিয়ে কোথাও যদি গন্ডগোল হয়ে যায়, that's not part of my task algorithm. That's actually firefighting code, তাই না? যে আমার এখন একটা বিপদ হয়ে গেছে, হঠাৎ করে রান টাইমে কাজ করতেছে না, কি করব? তাহলে ক্যাচ ব্লক কিন্তু নট পার্ট অফ মাই অ্যাকচুয়াল টাস্ক। অ্যাকচুয়াল টাস্ক কোড কিন্তু আমি ট্রাই ব্লকেই রাখবো, নট ইন ক্যাচ ব্লক। ওকে, এখন এই ক্যাচ ব্লকে আমি যখন আমার এই কোডগুলো রাখবো, এই কোডগুলো এক্সিকিউট করতে গিয়ে যদি আমার কোনো এক্সেপশন হয়, and if we want to abandon the entire try block, তাহলে আমরা কি করতে পারি? তো দেখেন, আমার যদি একটা টাস্ক থাকে, ফর এক্সাম্পল আমার যদি একটা টাস্ক থাকে, এখানে দেখেন আমার যদি একটা লার্জার টাস্ক থাকে, ওকে, তো আমি এটা দিয়ে আগে আপনাকে দেখাই। ওকে, এইটা দেখেন, লেটস সে উই হ্যাভ এ টাস্ক। তাহলে পুরো টাস্কটা আবার দেয়ার ইজ এ সাব টাস্ক। এখন ধরুন আমার যদি এখানে ক্রিটিক্যাল স্টেটমেন্ট সেট 1 থাকে, কতগুলো স্টেটমেন্ট, সেখান থেকে আমার এক্সেপশন টাইপ 1 এবং এক্সেপশন টাইপ 2 এই দুই ধরনের এক্সেপশন হতে পারে। আবার ফলোড বাই অ্যানাদার সেট অফ স্টেটমেন্টস, এখান থেকে আমার এই 3 ধরনের এক্সেপশন হতে পারে। আবার এখানে আমার অ্যানাদার সেট অফ স্টেটমেন্ট যেখানে আমার এই 2 ধরনের এক্সেপশন হতে পারে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তাহলে এই পুরো ট্রাই ব্লক থেকে আমার এই 7 রকমের এক্সেপশন হতে পারে। সো আই হ্যাভ 7টা আলাদা ক্যাচ ব্লক যেটা ক্যাচ করবে, এক্সেপশন টাইপ 1 থেকে এক্সেপশন টাইপ 7 পর্যন্ত। নো বিগ ডিল। বাট দ্য প্রবলেম ইজ, আপনার যদি বিষয়টা এমন হয় যে এখানে যদি এক্সেপশন হয়, আপনি পুরোটাকে অ্যাবান্ডন করতে চান না, আপনি এখানে কন্টিনিউ করতে চান বা এখানে কন্টিনিউ করতে চান, তাহলে এই কারেন্ট স্কিমে কিন্তু সেটা পসিবল না। আমরা যদি পুরো ট্রাই ব্লকটাকে অ্যাবান্ডন করতে চাই তাহলে ইট ইজ ওকে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। কিন্তু সেটা যদি আপনি না চান, আপনি যদি ওই পার্টিকুলার গ্রুপটাকে শুধু, ওই সেটটাকে শুধু অ্যাভয়েড করতে চান, যদি ওর মধ্যে এক্সেপশন হয়, তাহলে আপনাকে কি করতে হবে? মাল্টিপল ট্রাই ব্লক ইউজ করতে হবে। সো ইফ উই ওয়ান্ট টু অ্যাবান্ডন অনলি ওয়ান স্পেসিফিক স্টেটমেন্ট সেট, when an exception occurs in that statement set, we will create separate try catch for each of the statement sets. So now আমার এখানে একটা ট্রাই ব্লকে না রেখে আমি তখন 3টা আলাদা ট্রাই ব্লক তৈরি করব। তাহলে এই ক্রিটিক্যাল স্টেটমেন্ট সেট থেকে আমার হতে পারতো কি টাইপ 1 টাইপ 2, এই সেট 2 থেকে হতে পারতো 3টা 3 4 5, আর সেট 3 থেকে হতে পারতো 2টা 6 7। তো তখন কি হবে, এখানে যদি এক্সেপশন হয় শুধু এই ট্রাই ব্লকটা ইগনোর হয়ে হ্যান্ডেল হবে, দেন ইট উইল কন্টিনিউ উইথ দ্য নেক্সট ব্লক অফ ক্রিটিক্যাল সেট অফ স্টেটমেন্ট। তাহলে আপনার চাওয়ার উপরে ডিপেন্ড করবে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু অ্যাবান্ডন দ্য হোল ট্রাই ব্লক ফর ডিসজয়েন্ট সেপারেট সেট অফ সাবসেট অফ স্টেটমেন্টস, তখন আপনি এখানে কি হবে যে এখানে হয়ে গেলে এগুলো সহ সে ফেলে দিবে, মানে বাদ করে দিবে, এখানে চলে আসবে ডাইরেক্ট। কিন্তু আপনি চান যে এখানে এক্সেপশন হোক বা না হোক এটা যাতে ট্রাই করা হয়, বা এখানে এক্সেপশন হোক বা না হোক এটা যাতে ট্রাই করা হয়।
তার মানে কি এদের প্রত্যেকের জন্য আলাদা সেপারেট ট্রাই ব্লক লাগবে। ওকে, সো ইউ ক্যান হ্যাভ মাল্টিপল ট্রাই ক্যাচ ইন ইউর প্রোগ্রাম। স্যার জি, স্যার এই যে আলাদা আলাদা করে যে আমরা 3টা ট্রাই ব্লকস এর ভেতরে কাজ করতেছি, তো এটা কি আমার নেস্টেড ট্রাই ব্লকস হবে নাকি নরমাল ট্রাই ব্লকস হবে এটা? নেস্টেড ট্রাই ব্লক হবে। আপনি বলেন, আপনাকে যদি এখন না, আমি এটা তো একটার ভিতর আরেকটা নাই, সো এখানে আমার মনে হয় হবে না। হবে না, আপনি এখানে একটা ফর দিলেন, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। দিয়ে আপনি এখানে আরেকটা ফর দিলেন, এটা কি নেস্টেড? না, এখানে তো স্যার টাইম কমপ্লেক্সিটি আমার সেমই থাকতেছে। টাইম কমপ্লেক্সিটির হিসাবে আমরা না যাই, আপনি এমনি যদি চিন্তা করেন যে এটা একটা ফর লুপ, এটা আরেকটা ফর লুপ, ইন্ডিপেন্ডেন্ট ফর লুপ, কাজে এখানে নেস্টিং হয় নাই। কিন্তু আপনি নো যদি স্যার, এখানে ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ দেন, তখন এটা নেস্টেড ফর লুপ। নেস্টেড হয়ে যাবে। ইয়েস স্যার। তো আমরা কিন্তু নেস্টেড করি নাই, আমরা ইন্ডিপেন্ডেন্ট ট্রাই ব্লক দিয়েছি। ওকে, আমরা ইন্ডিপেন্ডেন্ট ট্রাই ব্লক দিয়েছি। আচ্ছা, এখন নেস্টেড ট্রাই ব্লক আমি কখন ইউজ করব? এখন যদি ধরেন যে পুরো ট্রাই ব্লকটা একটা লার্জার টাস্ক রিপ্রেজেন্ট করে, আর এই ইন্ডিভিজুয়াল ব্লকগুলো সাব টাস্ক রিপ্রেজেন্ট করে, সাব টাস্ক 1, সাব টাস্ক 2, সাব টাস্ক 3। এখন বিষয়টা এমন না যে সাব টাস্ক 1 ফেল করলে সাব টাস্ক 2, সাব টাস্ক 3 করা যাবে না। সেরকম হলে তো আপনি পুরোটাই অ্যাবান্ডন করতেন। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেন তো, যেখানে সাব টাস্ক 1 ফেল করলেও আপনি সাব টাস্ক 2, সাব টাস্ক 3 দিয়ে ট্রাই করবেন টু প্রসিড। স্যার আপাতত এক্সাম্পল মাথায় আসতেছে না। আচ্ছা, ধরেন আপনি লগ ইন করতেছেন আপনার একটা ব্যাংকিং অ্যাপে, তা আপনি এইখানে ধরেন আপনি এই অংশতে আপনি ধরেন আপনার আইডি পাসওয়ার্ড ভেরিফাই করতেছেন। হ্যাঁ, তো ভেরিফিকেশন হতে গিয়ে যদি ওখানে আপনার এক্সেপশন হয়ে যায়, তখন আপনি কি করবেন? আপনি কি পুরো অ্যাপটাকে ক্লোজ করে দিবেন, নাকি আপনি ওকে একটা অপশন দিবেন যে তুমি গেস্ট হিসাবে লগ ইন করতে চাও কিনা? স্যার অপশন দিব। ডিপেন্ডস অন এ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। হতে পারে ইয়েস যে স্যার। আপনি 3 বার ফেল করলে আপনি তাকে অ্যাকাউন্ট লক করে দিবেন। আবার যদি আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে বলা হয় যে ইনস্টিড ইউ ক্যান প্রসিড টু দ্য গেস্ট ড্যাশবোর্ড অ্যাজ এ গেস্ট, তো তখন এখানে যদি আপনার এক্সেপশন হয়ও আপনি অ্যালাউ করতে পারেন টু কন্টিনিউ অ্যাজ গেস্ট। তো ওরকম যদি হয় যে আপনার সাবটাস্ক 1 তার জন্য একটা ট্রাই ক্যাচ, সাবটাস্ক 2 তার জন্য একটা ট্রাই ক্যাচ, সাবটাস্ক 3 তার জন্য একটা ট্রাই ক্যাচ। ওকে, ভালো কথা। এখন সেটা তো আমি আলাদা আলাদা ট্রাই ক্যাচেই রাখতে পারতাম, কিন্তু এই তিনটা ট্রাই ক্যাচকে ইন্ডিপেন্ডেন্ট না রেখে এদেরকে আমি নেস্টেড কেন করছি? কারণ এই সাবটাস্ক গুলোর উপর বেস করে আপনার হয়তো আরো কিছু স্টেটমেন্ট আছে ফর দ্য অরিজিনাল টাস্ক, সেখানেও তো এক্সেপশন হতে পারে। তো তখন আপনি এই পুরো ট্রাই ব্লক, যেটা আউটার ট্রাই ব্লক রিপ্রেজেন্ট এ লার্জার টাস্ক, তাইলে আদার স্টেটমেন্টস পার্ট অফ দ্য লার্জার টাস্ক, ওখানে যদি এক্সেপশন হয় তখন আপনার সেই জন্য আপনি পুরো টাস্কটাকে একটা ট্রাই ব্লকে রেখে আপনার সাব টাস্ক গুলোর জন্য ইন্ডিভিজুয়াল ক্যাচ ব্লক আছে, বাট সাব টাস্কের বাইরেও তো সাব টাস্ক গুলোর রেজাল্টকে ইউজ করে হয়তো আপনি আরো কিছু কাজ করবেন টু কমপ্লিট দ্য লার্জার টাস্ক। ওখানে যদি এক্সেপশন হয় তখন তার জন্য ক্যাচ ব্লক আপনি রাখবেন অ্যাজ এ ফেলিওর অফ দ্য ওভারঅল টাস্ক। ক্ষেত্রে আপনি নেস্টেড ট্রাই ক্যাচ করতে পারেন। এখন এই যে ট্রাইয়ের ভেতরেই যে শুধু ট্রাই থাকবে বিষয়টা এমন না, ক্যাচের ভেতরেও ট্রাই থাকতে পারে। আপনি এই যে ক্যাচ তো হ্যান্ডলিং কোড, হ্যান্ডলিং কোডের মধ্যেও তো এক্সেপশন হতে পারে। হ্যান্ডলিং কোড ইটসেলফ ক্যান হ্যাভ ইটস ওন ট্রাই, তাহলে ক্যাচের ভেতরেও আপনি ট্রাইকে রাখতে পারেন। বুঝাতে পারলাম? ইয়েস স্যার। ওকে, এনি কোশ্চেন? আপনারা দুই একজনই শুধু কথা বলছেন, বাকিরা কি চলে গেছে নাকি?
স্যার বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আর কেউ কোনো কোশ্চেন করবেন? নো স্যার। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, নেক্সট হলো ফাইনালি। ফাইনালিও কিন্তু একটা ব্লক, বাট ক্যাচ ব্লকে যেমন প্যারামিটার থাকে টু ক্যাচ অ্যান এক্সেপশন, ফাইনালি ব্লক কোনো স্পেসিফিক এক্সেপশন নিয়ে কাজ করে না, কাজে ফাইনালি ব্লকের কোনো প্যারামিটার নাই। So no matter what, whether exception occurs or not, the finally block will be executed. তাহলে এক্সেপশন যদি হয়, ট্রাই থেকে বের হয়ে যাবে, করসপন্ডিং একটা ক্যাচ ব্লকে ঢুকবে, তারপরে ক্যাচ ব্লক এক্সেপশন হ্যান্ডেল করবে, দেন ক্যাচ ব্লক থেকে ফাইনালি ব্লকে যাবে। আর যদি এক্সেপশন না হয়, তাহলে শান্তিপূর্ণভাবে ট্রাই ব্লক কমপ্লিট করে ফাইনাল ব্লকে যাবে। তার মানে এক্সেপশন হোক বা না হোক, ফাইনালি ব্লক এক্সিকিউট হবেই। ওকে, ইয়েস স্যার। তাহলে এটা অ্যাকচুয়ালি গ্যারান্টেড এক্সিকিউশন। ফাইনাল ব্লক, ট্রাই ব্লক আপনার গ্যারান্টি নাই যে কমপ্লিট করতে পারবে কিনা। এক্সেপশন না হলে কমপ্লিট করতে পারবে, এক্সেপশন হইলে মাঝপথ থেকে বের হয়ে যাইতে হবে। ক্যাচ ব্লকের কোনো গ্যারান্টি নাই যে এক্সিকিউট হবে, এক্সেপশন না হলে তো ক্যাচ ব্লক এক্সিকিউট হবেই না। অনলি ইফ এক্সেপশন অকার্স, then only a particular catch block will be executed. কিন্তু ফাইনালি ব্লক ইজ গ্যারান্টেড এক্সিকিউশন। আচ্ছা, এখন দেখেন আমরা জানি যে ট্রাই ব্লকের করসপন্ডিং ক্যাচ ব্লক রাখতে হয়, ম্যান্ডেটরি, তাই না? কিন্তু এটার একটা এটার একটা ছাড় আছে, যদি আপনি ফাইনালি ব্লক দেন তখন আপনি যদি চান আর কি, কম্পাইলার আপনাকে অ্যালাউ করবে যে আপনি কোনো ক্যাচ ব্লক দিবেন না, ট্রাইয়ের পরে ডাইরেক্ট ফাইনালি দিয়ে দিবেন, তখন ফাইনালি ব্লকটাই আপনার হ্যান্ডলিং ব্লক হিসাবে কাজ করবে, যেহেতু আপনি ট্রাই এই ক্যাচ দেন নাই। কিন্তু ফাইনালি ব্লক যদি না রাখেন, ক্যাচ কিন্তু দিতেই হবে, ট্রাইয়ের পরে একটা হলেও দিতে হবে। বাট যদি ক্যাচের পরে ফাইনালি থাকে, মাঝখানে আপনি ক্যাচ নাও রাখতে পারেন, সেক্ষেত্রে ফাইনালিটাই ক্যাচ হিসাবে কাজ করবে এক্সেপশন হলে। কারণ আমরা জানি এক্সেপশন হলেও সে ফাইনালিতে যাবে ভায়া ক্যাচ, কিন্তু ক্যাচ যেহেতু নাই, ট্রাই থেকে সে ফাইনালিতে চলে যাবে, ক্র্যাশ করবে না। আর যদি এক্সেপশন না হয় তাহলে তো যাবেই। তাহলে বুঝতে পেরেছেন যে ক্যাচ আপনি শুধু অ্যাভয়েড করতে পারবেন অনলি ইফ দেয়ার ইজ এ ফাইনালি ব্লক। ইয়েস স্যার। কিন্তু তাতে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যেহেতু সে কোনো এক্সেপশন ক্যাচ করে না, ফাইনালির কোনো প্যারামিটার নাই, তাহলে আপনি ওখানে স্পেসিফিক কোনো কাস্টমাইজড একটা পার্টিকুলার এক্সেপশনের জন্য কোনো পার্টিকুলার হ্যান্ডলিং কোড দিতে পারবেন না, কারণ ও সবার জন্যই কাজ করবে। তার মানে ওখানে শুধু আপনি জেনেরিক কিছু হ্যান্ডলিং কোড রাখতে পারবেন যদি আপনি ক্যাচ ব্লক ইউজ না করেন। এই জন্য ইটস নট রেকমেন্ডেড যে টু অ্যাভয়েড ক্যাচ ব্লক। আপনি ক্যাচ ব্লকেই হ্যান্ডলিং গুলো করেন, তাহলে ফাইনালি ব্লকে আমরা কি করব? হ্যান্ডলিং গুলো যদি ক্যাচ ব্লকেই করি, ফাইনালি ব্লকে আমরা কি করব? খেয়াল করে দেখেন, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইনালি ব্লক ইজ টু এক্সিকিউট অ্যাট দ্য এন্ড। তার মানে আপনি ক্লোজিং অ্যাক্টিভিটি গুলোকেই শুধু ফাইনালি ব্লকে করবেন। ক্লোজিং অ্যাক্টিভিটি কি হতে পারে? ধরেন আপনি অনেকগুলো কানেকশন আপনি ওপেন করে রাখছেন, ওকে, ডাটাবেস, ফাইল বা নেটওয়ার্ক বা সার্ভারের সাথে আপনি কানেকশন ওপেন করে রাখছেন। এখন হোয়াট ইউ ওয়ান্ট, আপনার মেথড যখন রিটার্ন করবে বা প্রোগ্রাম যখন টার্মিনেট করবে, আপনি চান না যে কানেকশনগুলো ক্লোজ হোক? করতে হবে, তাই না? তাহলে আমার ইউজ যখন শেষ, তখন তো আমি ফাইলটাকে ক্লোজ করে দিব, ফ্রি করে দিব, বা কানেকশনটাকে ক্লোজ করে দিব। এক্সেপশন হলেও দিব, এক্সেপশন না হলেও দিব। কিংবা ধরেন আপনি একটা ক্লোজিং লগ জেনারেট করতে চান, যে যখন আপনি ক্লোজ করে দিচ্ছেন তখন আপনার একটা লগ জেনারেট হবে ডাটাবেজে, যে ইউজার কে ছিল, কোন আইপি থেকে, হ্যাঁ, কোন ইউজার আইডি থেকে, কতক্ষণ সে সেশনটা ছিল, আর যদি কোনো এক্সেপশন হয়ে থাকে তাহলে এক্সেপশনের ডেসক্রিপশন সহ আপনি লগ জেনারেট করতে পারেন। তাহলে লগ জেনারেট আপনি করবেন, এক্সেপশন হোক বা না হোক। তাহলে এই যে লগ জেনারেশন, ক্লোজিং কানেকশনস, এই যে ক্লোজিং অ্যাক্টিভিটি, এগুলোই নর্মালি আমরা ফাইনালি ব্লকে রাখবো। বুঝতে পেরেছেন?
ইয়েস স্যার। ওকে, আমাদের নেক্সট ক্লাস কয়টায়? স্যার 2:40-এ। ওকে, তো আমি যেটা করব, আপনাদের ব্রেক না দিয়ে হয়তো আমরা 2:40-50-এর মধ্যে শেষ করে ফেলি। ওকে, জি স্যার। তাহলে আমাদের এই 3টা ব্লক নিয়ে কোনো ইস্যু আছে কিনা? ট্রাই, ক্যাচ, ফাইনালি। এখন ফাইনালের মধ্যেও কিন্তু আপনি আবার একটা ট্রাই নিয়ে আসতে পারেন ক্যাচ সহ, আবার সেই ট্রাইয়েরও ফাইনালি থাকতে পারে। ওকে, স্যার এটা কি নেস্টেড ফাইনালি হয়ে গেল না তাহলে? না, ফাইনালির মধ্যে ফাইনালি তো আর নেস্টেড হয় না, কারণ ফাইনালি তো পার্ট অফ দ্য ট্রাই, মানে ট্রাই না থাকলে তো ফাইনালি হবে না। স্যার মানে ফাইনালির ভিতরে আরেকটা ট্রাই এনে সেটার আবার আমি আরো একটা ফাইনালি রাখতেছি, ওই জন্য স্যার বললাম। হ্যাঁ হ্যাঁ, মানে ফাইনালের ভিতরে ট্রাই রেখেছেন, সেই ট্রাইয়ের আবার আপনি একটা ফাইনালি রেখেছেন। ইয়েস স্যার। তো এই যে ট্রাই ব্লক, এটা আপনি ট্রাইয়ের মধ্যে ট্রাই রাখলে সেটা নেস্টেড ট্রাই হলো, ক্যাচের মধ্যেও ট্রাই রাখতে পারেন, ফাইনালের মধ্যেও ট্রাই রাখতে পারেন। আবার ওই ভেতরের ট্রাইগুলো আবার তাদের নিজস্ব ক্যাচ ব্লক তো থাকতে পারে, তার সাথে আবার তাদেরও নিজস্ব ফাইনালি থাকতে পারে। ওকে, এখন আসেন থ্রোস। থ্রোস বুঝতে গেলে আমাদের একটু ডায়াগ্রাম দেখে বুঝলে এটা আমাদের জন্য সুবিধা হবে। ওকে, দেখেন তো থ্রোস কোথায় আছে? এই যে থ্রোস। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দেই। হ্যাঁ, এখানে খেয়াল করেন কি ঘটতেছে এখানে, বলেন তো কোডটাতে? স্যার ফার্স্টে হচ্ছে একটা ক্লাস, তার ভিতরে যে একটা মেথড আছে ডু সাম, সরি মেথড হচ্ছে কলার মেথড, আর তারপরে হচ্ছে ডু সাম, তারপরে আবার আর ওই ডু সাম হচ্ছে আরেকটা পাবলিক ভয়েড রেখে তার ভিতরে হচ্ছে ট্রাই নিয়ে তারপর ক্যাচ নিয়ে আমরা কাজ করছি, দুইটা ক্যাচ দিছি আর কি। কয়টা ক্যাচ ব্লক। মেথড আছে এই ক্লাসে? স্যার মেথড আছে হচ্ছে দুইটা স্যার, একটা হচ্ছে কলার মেথড আর আরেকটা হচ্ছে ডু সাম মেথড। আচ্ছা, ডু সাম কে কল করতেছে? কলার। স্যার কলার মেথড, হ্যাঁ। দিস ইজ দ্য কল স্টেটমেন্ট। আচ্ছা, এখন খেয়াল করেন আপনার ক্রিটিক্যাল স্টেটমেন্টে যে ট্রাই ব্লক, ইট ইজ পার্ট অফ দ্য ডু সাম। ইয়েস স্যার। এখন এখানে যেহেতু এক্সেপশন হতে পারে, এই জন্য আপনাকে ট্রাই ক্যাচ দিতে হচ্ছে, তো আপনি ক্যাচ ব্লক দিয়েছেন। দিস ইজ হাউ উই রাইট দ্য কোড। এখানে আমার কোড এবং আমার কোডে এক্সেপশন হতে পারে, এবং যেহেতু এক্সেপশন মানে কি হ্যান্ডেল করাই লাগবে, এটা আমরা ফাইল হ্যান্ডলিং এর শুরুতে বলছিলাম। যেগুলো কোড অপটিমাইজ করে অ্যাভয়েড করা যায় সেগুলো হ্যান্ডেল না করলেও হয়, যেমন ডিভিশন বাই জিরো আপনি কোড অপটিমাইজ করে অ্যাভয়েড করতে পারেন, তাই না? এখানে দেখেন আমার এই যে ডিভিশন বাই জিরো যেটা হচ্ছে, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি বাই অপটিমাইজিং আওয়ার সোর্স কোড উইদাউট ট্রাই ক্যাচ। কিভাবে? আমি যখন একটা ডু হোয়াইলের মধ্যে করি বি ক্যানট বি জিরো, সো আই এম অ্যাকচুয়ালি এই লুপের মধ্যে ওকে আটকে দিয়েছি যে ডিনোমিনেটর যতক্ষণ নন জিরো না হবে, ওয়েল বি নট ইকুয়াল টু জিরো, মানে বি যদি জিরো হয় লুপ চালাইতে থাকো, তাহলে ইউজারকে সে বলতেই থাকবে এন্টার এ নন জিরো ডিনোমিনেটর। তাহলে কি হবে, অ্যাক্সিডেন্টালি ইউজার যদি জিরো দেয়, ইট উইল প্রম্পট ইউজার টু গিভ এ নন জিরো ভ্যালু এগেন। তাহলে ইভেনচুয়ালি আপনি যখন এখানে আসবেন ডিভিশন বাই জিরো হবে না, কারণ আমরা আমাদের কোডটাকে অপটিমাইজ করে ওটাকে অ্যাভয়েড করেছি। So if division by zero is avoidable by optimizing the code, then it's not a checked exception, it's unchecked exception. অর্থাৎ compiler does not check whether it is handled or not. কারণ compiler ধরেই নিবে that your code is optimized and the context is avoided by your optimized code. So since your code is optimized, compiler assumes that, so compiler does not force you to use try catch for
ডিভিশন স্টেটমেন্ট। বুঝতে পেরেছেন? Yes, sir. So if you want to, let's say for example, you are trying to open a file or you are trying to make a connection to a database. Now that might fail due to external factor. যেমন আপনি একটা ফাইল রিড করার জন্য খুলতে চাচ্ছেন ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে, কিন্তু ফাইলটাই এক্সিস্ট করে না বা ছিল, কেউ ডিলিট করে ফেলছে, তখন কি ওপেন করা যাবে? No, sir. তো আপনার কোড your optimized code cannot help that situation. তো তাহলে যে এক্সেপশন গুলো influenced by external context, okay, external parameters, you're downloading a video from YouTube but ওই মুহূর্তে মাঝপথে আপনার অপটিক ফাইবার কাটা পড়ে গেছে, so your code optimization cannot help complete the download, it will fail. তো যেখানে আমার কোড অপটিমাইজেশন কাজে দিবে না সেখানে আমাকে কম্পাইলার চেক করবে যে আমি এক্সেপশন হ্যান্ডলিং করেছি কিনা ইউজিং ট্রাই ক্যাচ। সেই জন্য এক্সেপশন যেগুলো সেগুলো হ্যান্ডেল করাটা ম্যান্ডেটরি। সো ইফ উই অ্যাজিউম দেয়ার ইজ সাম চেকড এক্সেপশন আছে, দেয়ার আর সাম স্টেটমেন্টস which are candidate of checked exception, then we must handle it if we want to prevent মানে আমাদের বিল্ডই করতে দিবে না। ডিভিশন বাই জিরো ট্রাই ক্যাচ না দিলেও বিল্ড করতে দিবে, কারণ ওটা কোড অপটিমাইজ করে অ্যাভেলেবল। সো আমি যদি কোড অপটিমাইজ নাও করি কম্পাইলার ওটাতে কিছু বলবে না, কিন্তু এটা কোড অপটিমাইজ করে অ্যাভেলেবল না ইফ আই ট্রাই টু ওপেন এ এক্সটার্নাল কানেকশন, কাজেই তখন কিন্তু কম্পাইলার দেখবে যে আমি ট্রাই ক্যাচ দিয়েছি কিনা, আমরা দিয়েছি। সো দিস ইজ দ্য টিপিক্যাল সিনারি, ওকে? Yes, sir. আচ্ছা, now let's assume the algorithm of DOSAM is pretty complex and you are concentrating on your own algorithm here, okay? Now you don't want to break your head to deal with the handling code. If something goes wrong at runtime due to some external factor, unanticipated factor, তাহলে সেইটা সিচুয়েশনটা আমি কিভাবে ডিল করবো? I don't want to break my head on that code because I am pretty much occupied with my own code of solving my own complex task here. So you don't want to provide try catch, but এটা কি কম্পাইলার অ্যালাউ করবে? No, sir. No, because if you don't provide try catch, তাহলে তো এটা you are keeping your application vulnerable for crash. তো তখন আপনি চাচ্ছেন না, তখন কি হতে পারে? তখন যেটা হতে পারে, you don't want to provide the handling code, so you say, খেয়াল করেন আপনার আগে দুইটা ক্যাচ ব্লক ছিল, একটা আইও এক্সেপশন আর একটা ছিল ফর এক্সাম্পল সিকিউর সকেট লেয়ার এক্সেপশন। তাহলে আপনার দুইটা ক্যাচ ব্লক ছিল, আইও এক্সেপশন এন্ড সিকিউর সকেট লেয়ার এক্সেপশন। তাহলে এখানে যদি আইও এক্সেপশন হতো or secure socket layer exception হতো, এখানে এটা হ্যান্ডেল করা হতো, বাট এই কোডগুলো আপনাকেই চিন্তা করতে হতো। বাট নাও ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। তাহলে আপনি কি বলবেন? DOSAM এখন বলবে যে কম্পাইলার বলবে ভাই এটা তো হ্যান্ডেল করতে হবে, হু উইল ক্যাচ দ্য এক্সেপশন ইফ ইট ইজ থ্রোন? তো DOSAM বলবে আমি তো হ্যান্ডেল করব না। তো তখন DOSAM এর অথর হিসাবে আপনি এটাকে বাইপাস করতে পারেন টু ইউর কলার হুইচ ইজ কলার মেথড। তো তখন caller method will be forced to handle IO exception and secure socket layer exception. তাহলে IO exception বা secure socket layer exception এইখানে হবে, কিন্তু এখানে কোনো ট্রাই ক্যাচ নাই, কিন্তু আপনি বলতেছেন যে throws IO exception and secure socket layer। তার মানে এখানে যদি IO exception JVM যখন IO exception বা secure socket layer exception জেনারেট করবে এখানে কোনো ট্রাই ব্লক নাই, করসপন্ডিং ক্যাচ ব্লকও নাই, তখন DOSAM কি করবে? ওই এক্সেপশনটাকে নিজে ডিল না করে থ্রো করে দিবে টু ইটস কলার। তো তখন এই কলার এই এক্সেপশনটাকে তার ক্যাচ ব্লকে হ্যান্ডেল করবে, তাহলে কলটা হবে ট্রাই ব্লকের ভেতর। সো দ্যাট ইজ দ্য ইউজ অফ থ্রোস। বুঝেন? না বুঝলে কোশ্চেন করেন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো তার মানে থ্রোস ইজ বেসিক্যালি
বেসিক্যালি স্যার একটা মেথডকে আরেকটা মেথডের ভিতরে বাইপাস পাস করে দেয়। মানে ফর টাইম বিং টু বাইপাস ম্যান্ডেটরি ট্রাই ক্যাচ ব্লক। ওকে, এই মেথডে ম্যান্ডেটরি ট্রাই ক্যাচ থাকার কথা, সেটাকে আমরা বাইপাস করে দিচ্ছি এই মেথডকে যে কল করবে তার কাছে। হ্যান্ডেল হলেই হলো, হ্যান্ডেল হওয়াটা বড় কথা। নাও ইফ ইউ লুক এট দ্য ডায়াগ্রাম, ইট ইজ ভেরি সেলফ এভিডেন্ট। এক্সেপশন হয়েছে ট্রাই ব্লকে, কেস ব্লকে হ্যান্ডেল হচ্ছে, নো ইস্যুস। এক্সেপশন হয়েছে ট্রাই ব্লক নাই, ক্র্যাশ করার কথা, কিন্তু কম্পাইলারকে বলা হচ্ছে ক্র্যাশ করার দরকার নাই, এটাকে তুমি কলারের কাছে পাঠিয়ে দাও। এই যে কলারের কাছে পাঠিয়ে দিল, এখানে কল হয়েছে, এটা কলার, কলার তখন এটাকে হ্যান্ডেল করবে। ওকে, জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। ওকে। এখন আপনি আসেন, আমরা যদি এখন একটা লাইব্রেরি ক্লাসে ঢুকি, লেটস সে ফাইল ইনপুট স্ট্রিম। ওকে, তাহলে ফাইল ইনপুট স্ট্রিমের কনস্ট্রাক্টর আমরা যখন একটা ফাইলকে ওপেন করতে চাচ্ছি, ওকে, ফরওয়ার্ড ফর রিডিং, তাহলে ফাইল থেকে রিড করতে হলে আই হ্যাভ টু কানেক্ট দ্য স্ট্রিম উইথ মাই ফাইল। এখন এখানে যদি এক্সেপশন হয়ে যায়, হু শুড হ্যান্ডেল ইট? স্যার মেথড। এই কনস্ট্রাক্টরের মধ্যে যদি এক্সেপশন হয়, তাহলে কনস্ট্রাক্টর শুড হ্যান্ডেল ইট। ইয়েস স্যার। তাহলে কনস্ট্রাক্টরের ভেতরে আমার ট্রাই ক্যাচ থাকা উচিত। ইয়েস স্যার। কারণ এই যে ফাইলটা আপনি পাঠালেন, এফ বা যাই পাঠান, এটাকে তো সে ওপেন করবে, এটার সাথে কানেক্ট করবে, এই ফাইল ইনপুট স্ট্রিমের ইনস্ট্যান্স তৈরি করে এটাকে কানেক্ট করবে। যদি ফেল করে, তাহলে এটা হ্যান্ডেল করতে হবে তো এই কনস্ট্রাক্টরের মধ্যেই, নাকি? ইয়েস স্যার। ওকে, তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যদি দেখি ওখানে অ্যাকচুয়ালি কোনো নাই, আমরা যদি অ্যাকচুয়াল কোডটাই আপনাকে দেখাই, ধরেন আমি যদি এখানে বলি ফাইল ইনপুট স্ট্রিম, এটার কোডটাতেই যদি আমি যাই, FIS, এটার কোডটাতে আমি যদি যাই, তাহলে এখানে দেখেন ফাইল ইনপুট স্ট্রিমের যে কনস্ট্রাক্টর, ও কিন্তু কোনো ট্রাই ক্যাচ দেয় নাই, ও বলতেছে থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তার মানে কি, ও এটা হ্যান্ডেল করতে চায় না। তাহলে ও যদি হ্যান্ডেল না করে, কাকে হ্যান্ডেল করতে হবে? স্যার ও মানে এই মেথডটা যার ভেতরে, তাকে হচ্ছে ও থ্রো করে দিচ্ছে। তাহলে ও যদি হ্যান্ডেল না করে, কাকে হ্যান্ডেল করতে হবে? ডুসাম যদি হ্যান্ডেল না করে, কাকে হ্যান্ডেল করতে হবে? তাহলে কলার মেথডকে হ্যান্ডেল করতে হবে। তাহলে কনস্ট্রাক্টর যদি হ্যান্ডেল না করে, তাহলে কাকে হ্যান্ডেল করতে হবে? কনস্ট্রাক্টর যেখান থেকে ইনিশিয়েট হয়েছে সেখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কনস্ট্রাক্টরটা জি, স্যার। কোথায় কোথায় ইনিশিয়েট হয়েছে? কনস্ট্রাক্টরটা ইনিশিয়েট হয়েছে স্যার ওই যে ফাইল নট ফাউন্ড। এখানে, এখানে, আমার এখানে। ইয়েস স্যার। তাহলে আমার এই কনস্ট্রাক্টরে যেহেতু ট্রাই ক্যাচ নাই, তাহলে এই কনস্ট্রাক্টরটা ইনিশিয়েট হচ্ছে আমার মেথড থেকে, এই সেভ অ্যারে বাটন থেকে। তাইলে সেভ অ্যারে বাটনকে এখন এটা হ্যান্ডেল করতে হবে। ট্রাই ব্লকের মধ্যে ও থ্রোস করে দিবে, এইখানে আসবে, ওকে তখন সেটা হ্যান্ডেল করতে হবে। রাইট অবজেক্টে যদি যান, অবজেক্ট আউটপুট স্ট্রিম, তাই না? অবজেক্ট আউটপুট স্ট্রিম ক্লাস, এখানে আমরা যদি রাইট অবজেক্ট মেথডে যাই, যেটা আমরা ইউজ করি, এই যে রাইট অবজেক্ট
এখানে প্যারামিটার হিসেবে আমরা একটা ইনস্ট্যান্স দিয়ে দিচ্ছি। এখন রাইট করতে গিয়ে যদি এক্সেপশন হয়, ধরেন আপনার ডিস্কে সাফিসিয়েন্ট জায়গা নাই, অনেক কিছুই হইতে পারে, তখন কি এক্সেপশন হবে না? ইয়েস স্যার। তাহলে রাইট অবজেক্ট শুড হ্যাভ ট্রাই ক্যাচ, কিন্তু আমরা Yes, sir. দেখতেছি যে রাইট অবজেক্ট নিজে ট্রাই ক্যাচ কিছুই করে না, ও বলতেছে থ্রোজ আইও এক্সেপশন। তার আইও এক্সেপশন বা ওর যে কোনো সাব ক্লাস হইলে ও নিজে সেটা ডিল না করে থ্রোজ করে দেবে। তাহলে কাকে এটা হ্যান্ডেল করতে হবে? স্যার আইও এক্সেপশনকে কে হ্যান্ডেল করবে? এটা তো রাইট অবজেক্ট মেথডের নিজস্ব ট্রাই ক্যাচে হ্যান্ডেল করার কথা ছিল, ও তো জি সে স্যার, না করে ওইটা সে থ্রোজ করে দিচ্ছে। তাহলে এটা কাকে স্যার হ্যান্ডেল করতে? রাইট অবজেক্ট যে মেথডের আন্ডারে তার হচ্ছে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, হুইচ ইজ আমাদের এই মেথড। কারণ রাইট অবজেক্টকে কল করতেছে কে? আমার বাটন অন ক্লিক, সেভ অ্যারে লিস্ট টু বাইনারি। যার কারণে আমাকে এখন এটা ট্রাই ব্লকের মধ্যে রেখে যদি এখান থেকে এক্সেপশন হয় আমার ট্রাই ব্লকে আসবে, আমাকে এখন এটা হ্যান্ডেল করতে হবে। তো মোস্ট অফ দ্য লাইব্রেরি ক্লাসের মেথড গুলো নিজেরা এক্সেপশন হ্যান্ডেল না করে বাইপাস করে দেয়। কার ঘাড়ে? প্রোগ্রামারের ঘাড়ে। আপনি আমি কোড লিখতেছি, আমার ঘাড়ে ওরা দায়িত্ব চাপাই দিছে। এখন এটা কেন করে? ওরা কি লেজি? দে আর নট লেজি প্রোগ্রামার। ওরা কি চাইলে ট্রাই ক্যাচ দিতে পারতো না? ওরা এত কোড লিখছে, আর একটা ট্রাই ক্যাচ দিলে, দুই একটা ক্যাচ ব্লক দিলে কি হইতো? দিতেই তো পারতো, তাই না? ইয়েস স্যার। কিন্তু আমরা জি দেখতে স্যার। পাচ্ছি যে ওরা দিচ্ছে না। এই দায়িত্বটা ওরা নিচ্ছেই না নিজের কাছে, আমার ঘাড়ে চাপাই দিচ্ছে। আমি কে? আমি একজন প্রোগ্রামার। তাহলে এটা কেন করতেছে? ওখানে যদি ট্রাই ক্যাচ থাকতো, রাইট অবজেক্ট যদি ট্রাই ক্যাচ থাকতো, কনস্ট্রাক্টরে যদি ট্রাই ক্যাচ থাকতো, আমার কিন্তু আসলে ট্রাই ক্যাচ লাগতো না। আমার এই অন ক্লিকে কোনো ট্রাই ক্যাচের দরকারই ছিল না। এখানে যদি ট্রাই ক্যাচ থাকতো, এই কনস্ট্রাক্টরের ভেতরে যদি ট্রাই ক্যাচ থাকতো, হ্যাঁ, এবং যেখানে যেখানে ট্রাই ক্যাচ থাকার কথা লাইব্রেরি ক্লাসের মেথড গুলোতে বা কনস্ট্রাক্টর গুলোতে, সেখানে যদি সেগুলো থাকতো, তাহলে আমার তো আসলে ট্রাই ক্যাচ দেওয়াই লাগতো না। কিন্তু ওরা না করে আমার ঘাড়ে দিয়ে দিচ্ছে কেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? আর দে লেজি? নো। না না, আমরা লেজি তো না। এখানে আর্গুমেন্টটা হচ্ছে ওরা কি লেজি যে ওরা নিজেরা ডিল না করে আমার ঘাড়ে দিয়ে দিচ্ছে? ওরা বলতে লাইব্রেরি ক্লাসের ডেভেলপার, and library classের developer, they are the finest programmers in the industry, তাই না? They work in big Yes, tech sir. companies. তারা big tech কোম্পানিতে কাজ করে, they are the most finest seasoned programmer. They are not lazy. তাহলে ওরা এই কাজটা না করে আমার ঘাড়ে ছেড়ে দিচ্ছে কেন? Because it allows me to customize my handling code. স্যার ইয়েস স্যার, এটা হচ্ছে এরকম না যে যখন একটা প্রোগ্রাম বা আমি যখন কোডটা লিখতেছি তখন তো আমার কোডে অনেক ধরনের প্রবলেম হতে পারে, ওখানেও তো এক্সেপশন হ্যান্ডেলিং থাকতে পারে। তো ফার্স্টে যারা ডেভেলপার ওরাই যদি এক্সেপশন হ্যান্ডেলিং দিয়ে দেয় তাহলে তো আমার এখানে আমি কোড ঠিক মতন এক্সিকিউটই করতে পারবো না। না, ওরা যদি এক্সেপশন হ্যান্ডেল করে দেয়, ওরা তো এমন একটা এক্সেপশন হ্যান্ডলিং করবে যেটা ফিক্সড হ্যান্ডলিং কোড সবসময় এক্সিকিউট হবে। সো আপনি যদি ওই হ্যান্ডলিং কোডটাকে কাস্টমাইজ করতে চান, ইউ উইল নট গেট এ চান্স টু কাস্টমাইজ দ্যাট আপনার মতো করে। ও যেটা করে দিবে হ্যান্ডলিং, সেটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অলওয়েজ, ইচ টাইম, এভরি টাইম, ইনফিনিট টাইম। এখন আপনি যদি বলেন, স্যার হোয়াট ইফ আমি নিজে ট্রাই ক্যাচ লিখে যদি কাস্টমাইজ করি? করেন, কিন্তু আপনার ক্যাচে তো ঢুকবেই না, কারণ ওর নিজের ট্রাইয়ের মধ্যে এক্সেপশনটা হবে, সো ওর নিজের ক্যাচে আগে ঢুকবে, নেস্টেড ট্রাই ক্যাচ। কিন্তু তখন ওইটা আপনি যতই ট্রাই ক্যাচ দেন না কেন, আপনার ক্যাচ পর্যন্ত আসবেই না, কারণ ওর ট্রাইয়ের মধ্যে এক্সেপশন হয়ে ওর ক্যাচ ওটাকে ডিল করে ফেলবে। তাহলে আপনি যতই আরো নতুন করে ক্যাচ বানান না কেন আপনার মতো করে, it will never get a chance to be executed. বুঝতে পেরেছেন? জি স্যার। এই কারণে
যদি ওরা হ্যান্ডেল করে দেয়, প্রোগ্রামারের আর কোনো সুযোগ থাকে না টু কাস্টমাইজ দ্য এরর হ্যান্ডলিং, মানে এক্সেপশন হ্যান্ডলিং, বাট হুইচ ইজ ডিজায়ার্ড। কারণ আপনার অ্যাপ্লিকেশনের কনটেক্সটে সেম, ধরেন আপনার এখন একটা ফাইল নট ফাউন্ড হলে আপনি কি করবেন? এটা যে ইউনিভার্সালি একই কাজ করবে পার্ট অফ দ্য হ্যান্ডলিং তা তো না। কেউ হয়তো একটা সিম্পল মেসেজ দিয়ে ছেড়ে দিতে চাইতে পারে যে ফাইল নট ফাউন্ড, প্লিজ কন্ট্যাক্ট দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এইটুক বলেই ছেড়ে দিতে পারে। কেউ হয়তো আপনাকে একটা ব্রাউজার পপ আপ করতে পারে যে ফাইল নট ফাউন্ড ইন কারেন্ট ডাইরেক্টরি, প্লিজ ব্রাউজ অ্যান্ড সিলেক্ট দ্য ফাইল, তাই না? তাহলে দেখেন ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল হচ্ছে, তার মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু লাইব্রেরি ক্লাসের যে কনস্ট্রাক্টর বা যে মেথডে এক্সেপশনটা হয়েছে ও নিজেই যদি হ্যান্ডেল করে দেয়, আপনি যতই ক্যাচ ব্লক দেন ওখানে তো আসবেই না, কারণ এখানে আসার আগেই ওটা হ্যান্ডেলড, রাইট অবজেক্টের ভেতরেই সেটা হ্যান্ডেল হয়ে গেছে। তাহলে আপনি এখানে যতই ক্যাচ দেন সেই ক্যাচে তো আসবেই না, কারণ রাইট অবজেক্টের ট্রাইতে ওটা হয়েছে, রাইট অবজেক্টের ক্যাচে দ্যাট ইজ হ্যান্ডেলড। দ্যাট ইজ ওয়াই রাইট অবজেক্ট থ্রোজ, যে আপনি যাতে এটাকে কাস্টমাইজ করতে পারেন। বুঝাতে পেরেছি? জি স্যার। ইয়েস স্যার। ওকে, লাস্ট যে কিওয়ার্ডটা সেটা হলো থ্রো। এটা থ্রোজ, এটা থ্রো। থ্রো মানে হচ্ছে, দেখেন মোস্ট অফ দ্য কেসেস JVM ডিটেক্টস দ্য কনটেক্সট এন্ড থ্রো অ্যান এক্সেপশন, ইটস অটোমেটিক, দেয়ার ইজ নো থ্রো স্টেটমেন্ট। কিন্তু আপনি যদি এক্সপ্লিসিটলি একটা এক্সেপশন থ্রো করতে চান, তখন আপনাকে অ্যাপার্ট ফ্রম অটোমেটিক থ্রোন বাই JVM, আপনি যদি নিজে বেসড অন সাম কন্ডিশন আপনি যদি নিজে কোনো কিছু একটা এক্সেপশন থ্রো করতে চান, তখন আপনাকে থ্রো স্টেটমেন্ট ইউজ করে, থ্রো কমান্ড ইউজ করে এক্সপ্লিসিটলি থ্রো করতে হবে, নট অটোমেটিক, এক্সপ্লিসিটলি। এখন JVM উইল ডিটেক্ট দ্য কনটেক্সট ফ্রম দ্য লাইব্রেরি, অর্থাৎ এক্সেপশন লাইব্রেরিতে যে ক্লাসগুলো আছে তার মধ্যে সে একটা থ্রো করবে অটোমেটিক্যালি। কিন্তু আপনি নিজেও তো একটা এক্সেপশন তৈরি করতে পারেন। আপনি বলতে পারেন যে পাবলিক ক্লাস মাই এক্সেপশন এক্সটেন্ড ওয়ান অফ দ্য লাইব্রেরি এক্সেপশন, তাহলে আপনার এক্সেপশনটাও তো একটা এক্সেপশন। কিন্তু JVM কি জানে না যে এইটার কনটেক্সট কি, কোন কনটেক্সটে এটাকে থ্রো করতে হবে। JVM ডাজন্ট নো দ্যাট, এটা আপনি মাত্র ক্রিয়েট করলেন। So if you want to throw actually your exception, অথবা লাইব্রেরি এক্সেপশন যেটা JVM থ্রো করবে না, বাট আপনি বেসড অন সাম কন্ডিশন ইউ ওয়ান্ট টু, তখন আপনাকে এক্সপ্লিসিটলি থ্রো স্টেটমেন্ট ইউজ করতে হবে, লাইক দিস: ইফ সাম কন্ডিশন ফেলস, থ্রো একটা এক্সেপশন ইনস্ট্যান্স। এটা আপনার নিজের এক্সেপশন হলে তো করতেই হবে, কিন্তু আপনি যদি লাইব্রেরি এক্সেপশনও আপনি থ্রো করতে চান, সেটাও আপনি এক্সপ্লিসিটলি, যে এই পয়েন্টে এই কন্ডিশন ফেল হলে JVM এটাকে এক্সেপশন হিসেবে ট্রিট করছে না, কিন্তু আমি ট্রিট করতে চাই, আপনি তখন যেহেতু JVM এটাকে ট্রিট করছে না অ্যাজ এন এক্সেপশন, সো কিন্তু থ্রো করবে না, কিন্তু আপনি চাচ্ছেন থ্রো করতে, তখন আপনি এক্সপ্লিসিটলি থ্রো করে ক্যাচ ব্লকে নিয়ে যেতে পারেন। তাহলে এক্সপ্লিসিটলি অটোমেটিক থ্রো ছাড়া, explicitly as a programmer, based on some condition, if you want to execute the handling code, you can actually explicitly throw an exception. সেটা আপনার নিজের এক্সেপশনের ক্ষেত্রে করতে হবে, আর লাইব্রেরি এক্সেপশনের ক্ষেত্রেও আপনি চাইলে করতে পারেন। দ্যাট ইজ থ্রো। ওকে, না এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজকর্ম। আপনাদের প্রজেক্টে দরকার নাই, থ্রোসও আমি বলবো যে করার দরকার নাই, কারণ আলটিমেটলি যে মেথডে করার কথা সেই মেথডে না করলে আপনাকে অন্য কোথাও তো করতে হবে, তাই না? তো যে জায়গায় করে দেওয়াটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো এখন লাইব্রেরি ক্লাসগুলো এটা করে। এখন আপনি যদি কোনো একটা ক্লাস তৈরি করেন, লাইব্রেরিতে রাখতে চান, এবং সেই ক্ষেত্রে যে এক্সেপশনগুলো হবে সেগুলো আপনার লাইব্রেরি ক্লাসকে যে ইম্পোর্ট করবে তাকে কাস্টমাইজ করতে দিতে চান, তখন আপনি থ্রোজ ইউজ করতে পারেন। বাট আদারওয়াইজ আপনি যদি কোনো এক্সপ্লিসিটলি লাইব্রেরি ক্লাস তৈরি না করেন, আপনার প্রজেক্টের জন্য একটা স্পেসিফিক ক্লাস তৈরি করেন, তখন আসলে থ্রোজ ইউজ না করাটাই উচিত। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তাহলে এই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্ট। ওকে, ইয়েস স্যার।
স্যার আমাদের এখন একটা অ্যাটেন্ডেন্স ছিল। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিয়ে আমি শেষও করে দিব আপনাদের, যেহেতু আমাদের কনসেপ্ট শেষ। হ্যাঁ, কারণ একদিনে এত লোড নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আর এই এই পিডিএফটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। শেয়ার বলতে এটার মধ্যেই আপনাদের লিঙ্কটা আছে আজকের ডেটের শুরুতে, তো ওটা গিয়ে দেখতে পারেন। আর এটা তো থাকলোই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট Yes, ক্লাস sir. কি আমরা অনলাইনে না অফলাইনে করব? স্যার অনলাইনে দিলে বেটার হয়। আচ্ছা, কেউ কি আছেন অফলাইনে করতে চান? স্যার অনলাইনেই ভালো। আচ্ছা, ঠিক আছে। কারণ ওই যে আমার সেকশন 1 ওখানে আবার দুইজন অফলাইনে করতে চাইলো, তো আমি সেক্ষেত্রে হাইব্রিড করবো আর কি। হ্যাঁ, ল্যাব থেকে। স্যার আর আমাদের সেকশনে অনেকের আবার বাসা কুমিল্লার ওদিকে আছে, তো তারপর নোয়াখালীর ওদিকে আছে, তো ওরা হচ্ছে ওখানে ওই যে মানে ফ্লাডের জন্য হয়ে গেছে, আটকে গেছে, ওরা ঠিক মতো জয়েনও করতে পারছে। অসুবিধা নাই, হাইব্রিড তো বুঝতেছেন যে স্ক্রিন শেয়ার করা থাকবে, তো যারা Yes, sir. আসতে পারবে না তারা অনলাইনে জয়েন করতে পারবে। তো কারণ দু একজন করতে চায়, তো এখন তাদেরকে একটু ডিসাইড করা ঠিক হবে না, তো ওই জন্য আমি ওই জিপিএল থেকেই নিব। বাট এগেন আপনাদের অনলাইন অ্যাভেলেবল থাকবে, তো এটা তো ঠিক আছে। স্যার তাহলে আমাদের 12 তারিখ পর্যন্তই কি হাইব্রিড ক্লাস হবে? আমাদের আসলে 12 তারিখ পর্যন্ত তো লাগবে না, কারণ আমাদের কোর্স তো অ্যাহেড। আপনারা তো জানেন বাই ডিজাইন আমরা ওইভাবে কোর্সটাকে কন্ডাক্ট করি যাতে লাস্ট উইক আমাদের কোনো ক্লাস নিতে না হয় নর্মাল সিনারিওতে। কারণ লাস্ট উইকটা আমরা প্রজেক্ট এবং ফাইনাল এক্সাম এগুলোর নিয়ে আমরা রিভিউ, কিউএ সেশন, ট্রাবল শুটিং এগুলোর জন্য রিজার্ভ রাখি। সেটা কোর্সের শুরুতে আপনাদের বলা হয়েছে, যার কারণে কিন্তু আমাদের সিলেবাস ওয়াইজ আমাদের অ্যাকচুয়ালি বাকি থাকলো হচ্ছে কি বলে এই চার্ট, হ্যাঁ, আর পিডিএফ। তো এই 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 দুইটা জিনিসের জন্য আসলে আমাদের দুইটা সেশন হলেই হবে। সো উই ডোন্ট নিড টু কন্টিনিউ টিল 12 তারিখ, কারণ আপনাদের এই এক্সট্রা 3 উইকের কাজ কি? সিলেবাস কমপ্লিট করা, যাতে প্রিরিকুইজিট কোর্সে গিয়ে প্রবলেম না হয়। তো সেটা শেষ হয়ে গেলেই তো আর আমাদের এটার কারণ এটার উপর বেস করে তো আপনাকে কোনো কিছু ইভ্যালুয়েট করা হবে না, বুঝতে পেরেছেন? Yes, sir. So as soon as we finish the syllabus, we are good. তো ঠিক আছে, এখন সেটা ডিপেন্ড করবে যে আমরা কত তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে পারি। তো আপনাদের যেহেতু ইউনিটটা ফুল ক্লাস হলো, আমার ধারণা স্যার জি স্যার আমাদের কি সিন সুইচিং এর উপরে কোনো ক্লাস হবে? হ্যাঁ, আপনারা যদি আমাকে কোনো কিছু বলেন যেটা দেখান, এটা ইম্পর্টেন্ট, আমি দেখাবো, কোনো অসুবিধা নাই। মনে করাই দিন আমাকে নেক্সট ক্লাসে। স্যার সিন সুইচিংটা একটু দেখা দিলে একটু ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে। সিন সুইচিং আপনাদের এই যে আইরাস প্রজেক্টটা আছে অলরেডি, ওটা দেখে এসে আমাকে কোশ্চেন করেন, আমি দেখাই দেবো নেক্সট ক্লাসে। আমাকে মনে করাই দিন তাহলে, ওকে স্যার। একটু লিখে রাখেন কেউ, তাহলে আমি দেখাই দিতে পারবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে শুরুতেই সিন সুইচিংটা দেখবো, তারপর আমরা ওই কি বলে চার্ট জেনারেশনে চলে যাব, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি।